আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত। মহালয়ার ভোরে বাতাসে ভেসে আসছে শিউলি ফুলের সুবাস। রাতের আঁধার কাটিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী বন্দনায় বেজে উঠেছে আগমনী গীত। বাতাস ভরে উঠেছে মায়ের আগমনের বার্তায়। সকল অশুভের বিনাশ ঘটাতে মা আসছেন তার সন্তানদের কাছে। সারাটা বছর যার আসার অপেক্ষায় দিন গুনি, তার যে আসার সময় হয়েই এলো। প্রতিটা ঘাট ভরে উঠেছে মানুষের ভিড়ে। ভোর ভোর ঘাটগুলিতে ভিড় জমেছে তর্পণের জন্য। বাবুঘাট, বাগবাজার ঘাট সবই ঠিক ঠিক করছে পুণ্যার্থীদের ভিড়ে। বাগবাজার চত্বরে ফুল মার্কেট, মুদিখানা মার্কেট, শাড়ি, গহনা ও পুজোর সামগ্রী কেনার তোড়জোড় শুরু হয়ে গেছে এরই মধ্যে। চারিদিকে সাজো সাজো রব। মা আসছে যে। সময়টা সকাল 7টা। হঠাৎই কান ফাটানো শব্দে কেঁপে উঠল শহর কলকাতা। উৎসবের আমেজ এক মুহূর্তে পরিণত হলো মৃত্যুর বিভীষিকায়। হাওড়া স্টেশনের বাইরে ঘটে গেছে মারাত্মক বিস্ফোরণ। চারিদিকে ভরে উঠেছে কালো ধোঁয়া আর রক্তের তীব্র আষ্টে গন্ধে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কয়েকজনের আতপোড়া লাশ। নেই কোনো ঢাকের বাদ্যি, নেই কোনো আগমনী সঙ্গীত। চারিদিকে শুধুই হাহাকার, শুধু আপনজনদের হারানোর যন্ত্রণা আর বুক ফাটা আর্তনাদ। মহালয়ার ভোর পরিণত হয়েছে মৃত্যু বিভীষিকায়। এই মাত্র পাওয়া যাচ্ছে তথ্য অনুসারে আজ সকাল 7টা নাগাদ হাওড়া স্টেশনের বাইরে ঘটে গেছে ভয়াবহ বিস্ফোরণ। আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন ঘটনাস্থলে। ওর মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব এই বিস্ফোরণের সম্পর্কে। বেঙ্গল নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে বিস্ফোরণের নিউজটা। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের মূল গেটের সামনে। আমার সাথে আছে ক্যামেরা পার্সন রাকেশ। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকের কি নির্মম অবস্থা। কাচের টুকরো, ছিন্ন ভিন্ন মোটর বাইকের অংশ আর মানুষের চিৎকারে ভরে গেছে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের দোকানের শাটার ভেঙে গেছে। রাস্তায় পড়ে রয়েছে আহত যাত্রীদের রক্ত মাখা জামা কাপড়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও বম্ব স্কোয়াড। হঠাৎই পেছন থেকে মাইক্রোফোনে চিৎকার শোনা যায়। বোম স্কোয়াড থেকে জানানো হচ্ছে, সবাই সরে দাঁড়ান, আরেকটা সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। এখনই পাওয়া নতুন আপডেট অনুযায়ী ঘটনাস্থল থেকে পাওয়া গেছে সন্দেহজনক আরও একটি বস্তু, কিন্তু সেটা কি সেটি এখনো পর্যন্ত আমাদের জানানো হয়নি। বিস্ফোরণের দায় এখনো কোনো সংগঠন স্বীকার করছে না, তবে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এটি একটি ওয়ার্নিং অ্যাটাক। আমাদের হাতে এসে পৌঁছেছে একটি ভিডিও যেখানে মুখোশ পরা এক ব্যক্তি হুঁশিয়ারি দিচ্ছে আমাদের সকলকে। এক্সক্লুসিভ সেই ভিডিও দেখে নিন শুধুমাত্র আমাদের চ্যানেলে। টিভি স্ক্রিনে ফুটে ওঠে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে কালো মুখোশ পরিহিত এক ব্যক্তি বলে চলেছে, अभी तो बस शुरुआत है, असली खेल अभी भी बाकी है कलकत्ता वालों। ZX coming soon। আপনারা শুনছিলেন ভিডিওর মধ্যে থেকে পাওয়া দুষ্কৃতীদের হুমকি। পরবর্তী হামলা যে আরও বড়, আরও ভয়াবহ হতে চলেছে তাতে আর কোনো সন্দেহ নেই। মাত্র এক সপ্তাহ পরেই কলকাতা শহর মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে। তাহলে পরবর্তী হামলা হতে চলেছে এই পুজোর মধ্যেই। এই হামলার পেছনে রয়েছে কারা, কি উদ্দেশ্য তাদের, এই বিপদ থেকে শহরবাসীকে কে রক্ষা করবে, আর এই ZX সেটাই বা কি, আমাদের প্রশাসন কি বলছে শুনে নেব আমরা। লালবাজার কলকাতা পুলিশ হেডকোয়ার্টার কনফারেন্স রুম। কাঁচের দেওয়াল ঘেরা বড় কনফারেন্স রুমে গোল টেবিল ঘিরে বসে রয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
দেওয়ালে লাগানো বড় স্ক্রিনে রিপ্লে হচ্ছে সন্ত্রাসবাদীদের পাঠানো আরও একটি ভিডিও বার্তা। ঠিক একই রকম কালো পোশাক পরা, কালো মুখোশে মুখ ঢেকে একটি লোক শুদ্ধ বাংলায় বলে চলেছে, আজ যা ঘটেছে তা কেবলই সতর্কবাণী। মূল আঘাত তো আসবে সেই রাতে যেদিন শহরবাসী ভাসবে উচ্ছ্বাসের সমুদ্রে। এবছর দেবী নয়, অসুরের জয় হবে, জয় হবে অশুভ শক্তির। জেডএক্স ফিরে এসেছে কলকাতাবাসী, জেডএক্স ফিরে এসেছে। মেসেজটির শেষে স্ক্রিনে ভেসে ওঠে অদ্ভুত একটা চিহ্ন, জেডএক্স। তাতে আগুন, রক্ত আর বজ্রের চিহ্ন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কেবল পুজোর আনন্দ নষ্ট করার চেষ্টা নয়, এর পেছনে বড় নেটওয়ার্ক কাজ করছে। গোয়েন্দা বিভাগের রিপোর্ট বলছে এই স্লিপার সেল কয়েক মাস ধরেই শহরের নানান স্থানে সক্রিয় ছিল। আজকে হাওড়া, কাল অন্য কোনো কোথায় হবে তা বলা মুশকিল। এর মধ্যে আবার পুজো। ওদের পাঠানো আরও একটি ভিডিও ইতিমধ্যেই নানান নিউজ চ্যানেলগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনারা বুঝতে পারছেন ওদের কথাগুলো যদি সত্যি হয় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে এই পুজোতে। আমাদের কাছে কিছু আংশিক ইন্টারেস্টে এসেছে স্যার, প্রজেক্ট ওমেগা জেডএক্স, কিন্তু লোকেশন, টাইমিং এগুলো কিছুই এখনো জানা যায়নি। এই হামলায় বিদেশি পর্যটকেরা আহত হয়েছে স্যার। আমাদের রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওনারা দুজনেই এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। কনফারেন্স রুমে নেমে এসেছে গহীন নিস্তব্ধতা। কমিশনার সাহেব ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বলে উঠলেন, আমাদের দ্বিতীয় ব্লাস্টটা যে করেই হোক আটকাতে হবে। শহরের একটিও নিরপরাধ মানুষকে আমরা মরতে দিতে পারি না, আর তার জন্য আমাদের প্রয়োজন আমাদের ডিপার্টমেন্টের বেস্ট অফিসারকে। আর সেটা কে? কার কথা বলছেন আপনি? দ্য ওয়ান অ্যান্ড অনলি আবাহন সেন। মহালয়ার ভোটটা যে এইভাবে বিভীষিকাময় হয়ে উঠবে তা শহরবাসী কোনোদিনও কল্পনাও করতে পারেনি। টিভিতে বারংবার শুধু আজকের বিস্ফোরণের নিউজটাই বলে চলেছে। পুজোর সব আনন্দ, খুশির মেজাজ যেন এক ধাক্কায় নষ্ট হতে বসেছে। দেখলাম সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নেমে আসছে আবাহন। চোখ মুখটা কেমন যেন গম্ভীর হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো অফিসিয়াল কাজেই বেরোচ্ছে। পরনে হোয়াইট ফর্মাল শার্ট আর জিন্স, সাথে একটা লেদারের সাইড ব্যাগও নিয়েছে। হাতে কয়েকটা ফাইল ধরে রয়েছে আবার। অবু, কোথায় যাচ্ছিস? হাই কমিশন থেকে তলব করেছে, ওখানেই যাচ্ছি। হাই কমিশন থেকে তোকে হঠাৎ তলব করলো কেন? কি হয়েছে? না, সবটা এখনো জানি না। আমাকে জানালো কমিশনার সাহেব, বলেছেন যত দ্রুত সম্ভব ওনাদের ডিপার্টমেন্টে চলে আসতে। আসলে আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে ওটা নিয়েই কোনো মিটিং করতে চান ওনারা। আচ্ছা শোন, এখন আমি চলি, বুঝলি? ফিরে এসে সবটা জানাবো। ও হ্যাঁ, আরেকটা কথা, বিট্টু, নীরা কিংবা তুই কেউই কিন্তু আজ বাইরে বেরোবি না, কেমন? বুঝতেই পারছিস যা অবস্থা, কখন কি ঘটে যাবে কিছুই বলা যাচ্ছে না। নীরা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসে বলল, আবাহনদা, খেয়ে যাবে না? তোমার প্রিয় সাদা আলুর তরকারি আর লুচি বানালাম যে। নীরা, এখন একদম সময় নেই রে, এক্ষুনি আমাকে ডিপার্টমেন্টে পৌঁছতে হবে। কিন্তু এত কষ্ট করে যে রান্নাটা করলাম, আর তোমরা কেউই তো সকাল থেকে কিচ্ছু খাওনি এখনো। তার ওপর তুমি এখন অফিসে চলে যাচ্ছ, কখন ফিরবে তারও তো ঠিক নেই কোনো। আচ্ছা নীরা, শোনো না, এখন ওকে আটকিও না। কমিশনার সাহেব নিজে যখন তলব করেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কাজেই ওকে ডাকছে। তুমি পারলে ওর খাবারটা প্যাক করে দাও, ও নিয়ে চলে যাক, সময় পেলে খেয়ে নেবে। হ্যাঁ, এটাই বেস্ট হবে। তুমি একটু দাঁড়িয়ে যাও আবাহনদা। একটু জলদি করো, হাতে একদম সময় নেই। আমি যাবো আর আসবো, একটু টাইম দাও। কিছুক্ষণের মধ্যেই আবাহন ওর রয়্যাল এনফিল্ড বুলেটটা নিয়ে বেরিয়ে পড়ে। আবাহনের বাইকটা এসে থামে ভবানীপুরের একটি বহুতলের সামনে। বাইকটা পার্কিংয়ের ব্যবস্থা করে চোখের সানগ্লাসটা খুলতে খুলতে কাঁচের দরজা ঠেলে অফিসের ভেতরে প্রবেশ করে আবাহন। কনফারেন্স রুমে নেমে এসেছে অদ্ভুত থমথমে এক চাপা উত্তেজনার পরিবেশ। দেওয়ালে বড় স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে রিপ্লে করা হচ্ছে বিস্ফোরণের ফুটেজ। স্বাভাবিক ছন্দে চলা জীবনযাপন
মুহূর্তের ব্যবধানে কিভাবে তছনছ হয়ে গেল সেই দৃশ্যই দেখে চলেছে আইনের কর্মকর্তারা। রুমটির মধ্যে এখন সর্বমোট 4 জন সদস্য, যার মধ্যে আবাহনও একজন। সুতীক্ষ্ণ দৃষ্টিতে আবাহন পর্যবেক্ষণ করে চলেছে সমস্ত ভিডিও ফুটেজটা। পুলিশ কমিশনার ধীর গলায় বললেন, এই ব্লাস্ট যে আর 5টা বম ব্লাস্টিংয়ের মতো সাধারণ ঘটনা নয়, সেটা তো এতক্ষণে বুঝতেই পেরেছেন অফিসার সেন। সন্ত্রাসবাদী ওই দল আমাদেরকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছে বারবার। জানি স্যার, বেঙ্গল নিউজের কাছে যে ফুটেজটা পৌঁছেছে তা রীতিমতো এই মুহূর্তে ভাইরাল। শহরবাসী উৎসবের আমেজের মধ্যে নিজেদেরকে আতঙ্কে গুটিয়ে ফেলেছে, আর এই সন্ত্রাসবাদীদের মূল উদ্দেশ্যটাই এটা, আমরা যাতে ভয় পেয়ে নিজেদেরকে গুটিয়ে রাখি। কিন্তু ওদের এই ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না স্যার। এই পাবলিক ভিডিওটা ছাড়া আমাদের কাছে আরও অনেক ইনফরমেশন ও ভিডিও এসে পৌঁছেছে অফিসার সেন। এক এক করে সবটাই আপনাকে জানানো হবে। এই কেসটা যতটা সহজ দেখতে লাগছে বাইরে থেকে, ঠিক ততটাই জটিল এই সমস্যা। আর এটাই আমাদের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আমাদের একটা ভুল পদক্ষেপের জন্য যে কোনো মুহূর্তে হাজারো হাজারো নিরীহ মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে অফিসার সেন। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না। ওই সন্ত্রাসবাদীরা যতই চেষ্টা করুক না কেন, আর কোনো নিরীহ মানুষের প্রাণ নিয়ে ওদের খেলতে দেব না আমরা। ইটস মাই প্রমিস স্যার। স্যার, কিছু সিগন্যাল ইন্টারসেপ্ট করেছি, সেগুলো বেশিরভাগই কোড ল্যাঙ্গুয়েজে লেখা। তবে একটা শব্দ বারবার আসছে, প্রজেক্ট ওমেগা ZX। কোনো লোকেশন ট্র্যাক করা গেছে? নো স্যার, এখনো পর্যন্ত কোনো লোকেশন বা টাইমিং কোনো কিছু আমরা ট্র্যাক করে উঠতে পারিনি। খুব সম্ভবত এগুলো স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো হয়েছিল। বিদেশি মিডিয়া চ্যানেলগুলো ইতিমধ্যে প্রশ্ন তুলছে আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম, ইকোনমি, সেফটি প্রসেস সব কিছু নিয়ে। এই সময় বহু বিদেশি ট্যুরিস্ট কলকাতায় আসে দুর্গাপুজো, কার্নিভাল এইগুলো অ্যাটেন্ড করার জন্যে। আর এই সময় এই সব খবর আমাদের রাজ্যের ইমেজকে কোথায় নামিয়ে নিয়ে আসছে ভাবুন তো আপনারা। স্যার, এই টাফ সময় দাঁড়িয়ে কে কি ভাবলো না ভাবলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় আগামী 1 সপ্তাহের মধ্যে এই গোটা সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত থেকে আমাদের শহরটাকে বাঁচানো। এই জন্যই এই কেসের দায়িত্ব আমরা তোমার উপরেই দিচ্ছি আবাহন। দীর্ঘদিন ধরে তুমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে আছো, এককালে ইন্ডিয়ান ফোর্সেও ছিলে তুমি। আর সাম্প্রতিক কলকাতায় ঘটে যাওয়া বহু মিস্ট্রিয়াস কেস তুমি নিজের হাতে সলভ করেছো। তাই আমাদের বিশ্বাস এই সন্ত্রাসবাদী গোষ্ঠীকেও তুমি হাতে নাতে ধরতে পারবে। আমাদের শহরকে রক্ষা করার দায়িত্ব তোমার, আবাহন সেন। I'll give my best, স্যার। এই শহরটা আমারও, তাই নিজের মানুষদের, নিজের ভূমিকে প্রাণ দিয়ে রক্ষা করব আমি। দ্যাটস দ্য স্পিরিট আবাহন। এই কেসের সমস্ত ইনফরমেশন শ্রেয়াংশ তোমাকে প্রোভাইড করবে। এই মিশনে তোমার সাথে থাকবে আরও 4 জন অফিসার। কমিশনার নিজের টেবিলে থাকা বেলটি দুবার প্রেস করতেই 4 জন যুবক যুবতী রুমে ঢুকে আসে। এদের প্রত্যেকের বয়স ওই 28 থেকে 32-এর মধ্যেই হবে। কমিশনার সাহেব একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে থাকেন আবাহনের। কমিশনার সাহেব বললেন, এই মিশনে তুমি পাবে তোমার নিজের বিশেষ টিম। প্রথম সাহানা খান, ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল অ্যানালিস্ট, ডেটা ও সাইবার ট্র্যাকিং এক্সপার্ট। দ্বিতীয় জন অমিতাভ দে, বিস্ফোরণ ও ডিমোলিশন ইউনিট, বম ডিসপোজাল স্কোয়াডের সেরা সদস্য। তৃতীয় জন নাসির হোসেন, আন্ডারকভার অপারেশন মাস্টার, পুরনো অপরাধ জগতের সঙ্গে গোপন যোগ আছে ওর। লাস্ট বাট নট দ্য লিস্ট, রঞ্জনা পাল, ফরেন্সিক ও কেমিক্যাল অ্যানালিসিস এক্সপার্ট, বিস্ফোরকের রাসায়নিক উপাদান ধরায় পারদর্শী। তোমার এই 4 জন সঙ্গী তোমার 4টি অস্ত্র হয়ে উঠবে অফিসার সেন, যদি এনাদেরকে সঠিকভাবে কাজে লাগানো যায় তো। ওরা 4 জনই আবাহনকে স্যালিউট জানায়। অসুর নিধনে দেবী পেয়েছিলেন 10টি অস্ত্র, আর তার পুত্র হয়ে আমি না হয় এই চতুরাস্ত্র পেলাম। আমরা প্রত্যেকে আপনার সাথে আছি স্যার। এই দেশের, এই সমাজের যারা শত্রু তাদের নিধন করে এই শহরকে পাপমুক্ত করবই আমরা। আবাহন ওর নতুন টিমের দিকে তাকিয়ে বলে, আজ থেকে আমার এই টিমের নাম আমি রাখলাম চতুর্ভুজ। অলরাইট। আবাহন ওর হাতটা সামনে এগিয়ে দেয়। বাকি 4 জন সদস্য নিজেদের হাত আবাহনের হাতের ওপরে রাখে এবং বলে, মিশন অসুর নিধন স্টার্টেড। লালবাজার কনফারেন্স রুমে এই মুহূর্তে রয়েছে মাত্র 5 জন সদস্য: আবাহন সেন, সাহানা খান, অমিতাভ দে, রঞ্জনা পাল ও নাসির হোসেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের হাতে কি কি ইনফরমেশন এসে পৌঁছেছে অফিসার সাহানা? আর আপনারা নিজেরা কে কি ইনফরমেশন জোগাড় করতে পেরেছেন সেই সব কিছু আমাকে জানান। স্যার,
ZX এর তরফ থেকে পাওয়া ভিডিও ফুটেজ আমরা খুব ভালো করেই অ্যানালাইসিস করেছি। তার থেকে খুব সূক্ষ্ম কিছু তথ্য উঠে এসেছে। প্রথমত, এই ভিডিওটা আজকেরই ভোরবেলার দিকে করা হয়েছে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বিগ স্ক্রিনে ভিডিওটা চালিয়ে দেয় সাহানা। স্যার, ভালো করে লক্ষ্য করুন এই ভিডিওতে থাকা মানুষটিকে এবং এর কথা বলার ধরনকে। সুস্পষ্ট বাংলা ভাষা বলছে, আর মুখ ঢাকা থাকলেও শরীরের গঠন থেকে বোঝা যাচ্ছে লোকটির বয়স খুব একটা বেশি হবে না, ওই 40-45-এর মধ্যেই হবে। লোকটার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে লোকটি হয়তো বাঙালি কিংবা পশ্চিমবঙ্গবাসী, কারণ কলকাতার বাইরে অনেক বাঙালিরা থাকলেও তাদের টানে একটা সূক্ষ্ম ভাষাগত পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু এইখানে এই লোকটার কথাবার্তাতে কোনো রকম আঞ্চলিকতা লক্ষ্য করা যাচ্ছে না। ফলস্বরূপ আমরা ধরেই নিতে পারি এই লোকটি হয়তো কলকাতাবাসী। বাট এটা এখনই কনফার্ম হয়ে বলাটা সম্ভব নয়, কারণ এই সন্ত্রাসবাদীরা বহু প্রকারের ভাষা ব্যবহার করতে পারে এবং সেটা সম্পূর্ণ নির্ভুলভাবে, স্পষ্ট উচ্চারণের সাথে। এইসব ওদের কাছে বাঁ হাতের খেলা মাত্র। আবাহন ভিডিও ফুটেজটা খুব ভালো করে মন দিয়ে দেখছিল। হঠাৎ একটা জায়গাতে এসে আবাহন ভিডিওটা পজ করতে বলে। কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবারও চালাতে বলে অমিতাভকে। এইভাবে কয়েকবার চলার পর আবাহন সকলের উদ্দেশ্যে বলে, আচ্ছা, আপনারা কি একটা অদ্ভুত বিষয়ের দিকে লক্ষ্য করেছেন? কোন বিষয়টা স্যার? এই যে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ভালো করে শোনার চেষ্টা করুন তো। ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুর একটা অ্যানাউন্সমেন্টের শব্দ ভেসে আসছে না? অমিতাভ ভিডিওতে চলতে থাকা লোকটির বলা কথাগুলোর সাউন্ড কমিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা কর। এই যে, হ্যাঁ, এবার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ভালো করে শুনুন তো। আজ আমাদের বেলতলা কালচারাল ক্লাব পদার্পণ করছে 20তম বর্ষে। সেই উপলক্ষে সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, এবং আমাদের এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধিপূর্ণ করে তোলার জন্য উপস্থিত থাকবেন আমাদের কাউন্সিলর প্রদ্যুৎ মিত্র। আগামীকাল সকাল 10টা থেকে শুরু হয়ে যাবে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। যারা যারা নাম দিতে চান অবশ্যই তারা নিজেদের নাম আমাদের কাছে নথিভুক্ত করে দিয়ে যাবেন। অ্যানাউন্সমেন্টটা খুব ভালো করে শুনুন। মনে হচ্ছে না এই ভিডিওটা যেখানে বসে রেকর্ড করা হয়েছে তার খুব কাছেই সেদিন কোনো অনুষ্ঠান হচ্ছিল? এই বেলতলা কালচারাল ক্লাবটি কোথায় আছে সেটা একটু খুঁজে বার করার চেষ্টা করুন। এটা থেকে অন্তত আমরা এই বিষয়ে কনফার্ম হতে পারবো যে এই সন্ত্রাসবাদীদের দলটা ঠিক কোথায় নিজেদের ঘাঁটিটা গেড়েছে। কিন্তু স্যার, আমাদের শহরে তো এই একই নামের অনেক ক্লাব রয়েছে। তার মধ্যে থেকে আমরা কি করে খুঁজে বার করব যে এই লোকটা ঠিক কোথায় বসে এই ভিডিও রেকর্ডিংটা আমাদেরকে পাঠিয়েছে? হ্যাঁ, একই নামের বহু ক্লাব থাকতেই পারে, কিন্তু আজ নিশ্চয়ই সব ক্লাবের 20তম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে না, কিংবা অঙ্কন প্রতিযোগিতাও হচ্ছে না। তাছাড়া ওই কাউন্সিলর প্রদ্যুৎ মিত্র আজ কোন অঞ্চলের সম্বর্ধনা সভা অ্যাটেন্ড করেছেন বা কোথায় করতে চলেছেন সেই খবরটা জোগাড় করার চেষ্টা করুন। আমার মনে হয় না এত কিছু ইনফরমেশন থাকা সত্ত্বেও ওই জায়গাটা খুঁজে বার করতে খুব একটা অসুবিধা হবে বলে। নাসির, এই বেলতলা কালচারাল ক্লাবটি ঠিক কোথায় রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করার দায়িত্ব তোমার। যত দ্রুত সম্ভব আমাদেরকে এই বেলতলা ক্লাবে পৌঁছতেই হবে। আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে এখনো সন্ত্রাসবাদীর দলটা ওই অঞ্চলের মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে। ওকে স্যার, আমাকে একটু সময় দিন, আমি সমস্ত রকম ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছি। কয়েক ঘন্টার মধ্যে নাসির ওর সূত্র মারফত জানতে পারে দক্ষিণ কলকাতায় থাকা জগৎপল্লী এলাকায় এই বেলতলা কালচারাল ক্লাবের কথা, যেখানে আজ সকালে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে এবং কাউন্সিলর প্রদ্যুৎ মিত্র অংশগ্রহণও করেছিলেন। ফোর্স রেডি করতে বলুন। এই মুহূর্তে গোটা অঞ্চলটাকে ঘিরে ফেলতে হবে আমাদের। কিন্তু স্যার, এই জগৎপল্লী অঞ্চলটা কিন্তু বেশ বড়, গোটা এলাকা ঘিরে ফেলা কিন্তু সম্ভব হবে না। তাছাড়া ওই সন্ত্রাসবাদী দল কোন বাড়িতে লুকিয়ে আছে সেটাও তো আমরা জানি না। সেটা বললে হবে না নাসির, আমাদেরকে ফোর্স নিয়ে গোটা অঞ্চলটাকে ঘিরে ফেলতেই হবে। আর স্পেশালি ওই কালচারাল ক্লাবের থেকে ওই 500 মিটার থেকে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে বাড়িগুলো বা ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলোতে তল্লাশি চালাতে হবে। কারণ মাইকের আওয়াজ যে খুব একটা অস্পষ্টভাবে আমরা শুনতে পেরেছি তা কিন্তু নয়। ফলে আমরা ধরে নিতেই পারি যে এই অনুষ্ঠানটা দুষ্কৃতীদের ঘাঁটির খুব কাছাকাছি কোনো একটা জায়গাতেই হচ্ছে। স্যার, আমি হাই কমিশনারের সাথে কথা বলে এক্সট্রা ফোর্স জোগাড় করার চেষ্টা করছি। আপনারা এখনই তাহলে বেরিয়ে পড়ুন। আবাহন বাকি টিম মেম্বারদের নিয়ে বেরিয়ে পড়েন জগৎপল্লীর উদ্দেশ্যে।
ঘন্টা দুয়েকের মধ্যেই ওরা এসে পৌঁছয় ওই ক্লাবটির সামনে, যেখানে আজ সকালে অনুষ্ঠানটি হচ্ছিল। এখন অবশ্য ওই স্থানে কেউই নেই। গোটা এলাকাটা পুলিশ ফোর্স দ্বারা ঘিরে ফেলা হয়েছে। অমিতাভ এসে খবর দেয়, স্যার এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী এই অঞ্চলের মধ্যে প্রায় ওই 7 থেকে 8টা বাড়ি রয়েছে, যার মধ্যে 3টে বাড়িতেই অনেকটাই পুরনো দিনে এবং সেগুলো বেশ তালা বন্ধই থাকে। বাড়ির মালিকেরা বিদেশে থাকে বলেই জানা যাচ্ছে। বাকি 3টে বাড়িতে বেশ কয়েকটা পরিবার ভাড়া থাকে বলে জানা গেছে, যার মধ্যে একটি বাড়িতে মাস 3 হলো এক মুসলিম দম্পতি নতুন ভাড়ায় এসেছে বলে জানতে পারছি। দ্যাটস গ্রেট অফিসার। এই 3টে বাড়ির চারিপাশে ব্যবস্থা করুন এক্ষুনি। অমিতাভ, নাসের, রঞ্জনা, তোমরা আমার সাথে এসো। ওই 3য় বাড়িটিতে আমরা যাব, যেখানে ওই মুসলিম দম্পতি ভাড়ায় থাকতে এসেছে। ওরা কিছুক্ষণের মধ্যেই ফুল ফোর্স নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে। মুসলিম দম্পতির ঘর তল্লাশি করা শুরু হয়, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না। আমাদের ঘর আপনারা বেকার বেকার তল্লাশি করছেন সাহেব। गरीब आदमी है हम, आप लोगों के जैसे आराम की जिंदगी नहीं है हमारा। সে না হয় বুঝলাম বাছা, तो तुम्हारा आदिवास माने पहले कहाँ रहते थे जल्दी बताओ, और यहाँ पर आए हो किस लिए? दर्जिर काम करी আমি সাহেব জি, কলকাতাতে এসেছি ওই কামের জন্যই। पहले हम बिहार में रहते थे। স্যার কিছু পেলাম না। हाँ ठीक है, বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। आज सुबह कहाँ पर थे? यहाँ घर में थे हम सर जी। अच्छा, और तुम्हारा वाइफ वो कहाँ पर है? अमीना तो थोड़ा मार्केट गई थे, आ जाएगी। আবাহন নূরের সাথে কথা বলতে বলতে ঘরের প্রত্যেকটা কোণায় নিজের দৃষ্টি পোড়াতে থাকে। হঠাৎ দৃষ্টি পড়ে রান্নাঘরের দিকে থাকা একটি ছোট্ট জানালার দিকে। হঠাৎ করেই রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় ফাঁকা মাঠটার ধারে একটা কালো রঙের বাইক দাঁড় করানো রয়েছে। বাইকটা একটু পুরনো, কিন্তু তবুও যেন সাম্প্রতিক কারুর ব্যবহারের ছাপ রয়েছে বাইকটির মধ্যে। চাকা কাদায় ডোবা, আর সাইলেন্সারটিও রোদে বেশ চকচক করছে। আবাহনের মনে কেমন যেন খটকা লাগে, কিন্তু সে মুখে সেটা প্রকাশ না করে জিজ্ঞেস করে, আচ্ছা নূর, ও বাইক ওটা কি তোমার? না না তো স্যার, আমার না, আমি গরিব আদমি, ওইসব বাইক কোথায় পাবো বলেন তো। ও আচ্ছা, বেশ নূর, আমরা তাহলে এখন চলি, পরে দরকার পড়লে কিন্তু আবার আসবো। চলে যেতে গিয়ে আবারও একবার দাঁড়িয়ে পড়ে আবাহন। আচ্ছা হ্যাঁ, বলছি তোমাদের দুজনের ভোটার আইডি, আধার কার্ড এইসব দিলীপ বাবুকে দেখিয়েছিলে? বিলকুল স্যার জি, উনি সব দেখিয়েছেন। আবাহন আর কিছু কথা বলে না, সেখান থেকে চলে যায়। স্যার এবারে কি করব আমরা? অমিতাভ আর বাকিরা অন্য ভাড়া বাড়িগুলোতে তল্লাশি চালিয়েছে, বাট সন্দেহ করার মতো কিছুই পাওয়া যায়নি। বুঝলাম, আমি একবার দিলীপ বাবুর সঙ্গে কথা বলবো। উনি কোথায়? উনি তো ওনার ঘরেই আছেন, আমি কথা বলছিলাম এতক্ষণ ওনার সাথেই। আপনি কি আরও কিছু জিজ্ঞাসাবাদ করতে চান? ঠিক আছে, আপনি বাইরেই থাকুন। আর হ্যাঁ, ওই বাড়িটির সামনে মাঠে একটা কালো রঙের বাইক দাঁড় করানো আছে। ওই বাইকটা কার, কোথা থেকে এলো, বাইকের মালিককে, এই সব ইনফরমেশন আমার 30 মিনিটের মধ্যে চাই। ওকে স্যার? 30 মিনিট মাত্র? হ্যাঁ শাহানা, এখন আমাদের কাছে এক একটি মুহূর্ত ভীষণ ভীষণ দামি। আপনি যান, সমস্ত ইনফরমেশন ভালো করে জোগাড় করুন। আই বিলিভ আপনি পারবেন, যান। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। সাহানা আবাহনকে স্যালিউট ঠুকে সেখান থেকে চলে যায়। আবাহন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসে মালিক দিলীপ বাবুর ঘরে। ঘরটা পুরনো দিনের মতোই পরিপাটি করে সাজানো গোছানো, দেওয়ালে ফ্রেমে বাঁধানো কিছু সাদা কালো ছবি। দিলীপবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আবাহনের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বলেন, আমি তো ম্যাডামকে সবই বললাম স্যার, আমি তো ওদের সব কাগজপত্রই দেখে নিয়েছিলাম, ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভাড়ার এগ্রিমেন্টেও মেলানো আছে। আমার তো তেমন কিছুই সন্দেহজনক লাগেনি। সারাদিন প্রায় ওরা নিজেদের ঘরেই থাকতো, রান্নাবান্না করতো, রাতের দিকে নূর বেরিয়ে যায়, ওই কারখানায় চলে যায় আর কি। এর বাইরে তো তেমন কিছুই নজরে আসেনি আমার। এইসব আমি জানি দিলীপ বাবু। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, নূর ঠিক কোন কারখানায় কাজ করে যে ওকে রোজ রাত্রেবেলায় বেরিয়ে যেতে হয়, অথচ সারাদিন ঘরে বসে থাকে?
আমাকে বলেছিল সন্তোষপুরের দিকে কোনো একটা মুসলিমদের দর্জিখানা আছে, সেখানে ওর মতো আরও অনেকেই নাকি নাইট ডিউটি করে। সকাল 6:30 বা কখনো ওই 7টার দিকে ফিরেও আসে। বুঝলাম। আচ্ছা, ওরা আসার পর থেকে কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করেছেন আপনি? মানে যেমন ধরুন এই অচেনা মানুষের আনাগোনা বা অন্য কিছু। আপনার মনে সামান্যতম যদি কোনো কিছু খটকায় সেটা কিন্তু আমাদের জানাবেন, কিছু আড়াল করবেন না। দিলীপবাবু কয়েক মুহূর্ত চুপ করে থাকেন, তারপর নিচু স্বরে বলেন, আসলে স্যার, আমি না কাউকে কিছু বলিনি এতদিন। ভাবলাম হয়তো সামান্য বিষয় একটু বেশি ভাবছি। মনে হচ্ছে আমার যে বিষয়টা জানানো উচিত আপনাদেরকে। ব্যাপারটা হলো, ওরা আসার পর থেকেই প্রায় দিন রাতি ওদের পিছনে মাঠের দিক থেকে ভারী কোনো গাড়ি শব্দ ভেসে আসে। কখনো কখনো আমি জানলা দিয়ে ওই মাঠের দিকটাতে তাকিয়ে দেখেছি, অন্ধকারে এক আধটা বড় লরি চোখেও পড়ে। লরি? স্ট্রেঞ্জ। তা প্রতি রাতেই আসে ওইগুলো? না স্যার, ওই মাঝে মাঝে 2 দিন ছাড়াই আসে আর কি। এই যেমন পরশু এসেছিল গভীর রাতে। আমার হিসেব যদি ঠিক হয় তবে আবারও আগামীকাল রাতে আসতে পারে। আবাহনের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। থ্যাংক ইউ সো মাচ দিলীপ বাবু, এত বড় একটা ইনফরমেশন আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ। আবাহন বেরিয়ে আসে দিলীপবাবুর বাড়ি থেকে। মিনিট 20 পর শাহানা ছুটতে ছুটতে এসে দাঁড়ায়, আবাহনকে স্যালিউট করে বলতে থাকে, স্যার, ওই কালো বাইকটির বিষয়ে বেশ কিছু ইনফরমেশন জোগাড় করা গেছে। বাহ, এই তো, আমি জানতাম আপনি পারবেন। এবার বলুন, কি কি ইনফরমেশন জোগাড় করলেন? শাহানা একটা ফাইল এগিয়ে দেয় আবাহনের দিকে, সাথে অফিসিয়াল কাগজে নোট করা তথ্য আর টুকটাক কিছু ছবি। কালো বাইকটার নাম্বার ট্রেস করা গেছে স্যার। বাইকটা প্রথমে নথিভুক্ত ছিল ইস্টার্ন আর্মস কর্পোরেশনের এক কর্মচারীর নামে, বাট ওই কোম্পানির লাইসেন্স তো প্রায় 2 বছর আগেই ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু তদন্তে দেখা যাচ্ছে গাড়িটা পরে হাত বদল হয়ে গিয়েছিল, যার কোনো অফিসিয়াল রেকর্ড নেই। মানে ডিলটা হয়েছে একেবারে চোরা পথে। আর হ্যাঁ, বাইকটির সাইলেন্সার ও চাকার কিছু কাদার ট্রেস পাওয়া গেছে। ফরেন্সিক টিম সেই ট্রেস মিলিয়ে দেখেছে হুবহু এখানকার মাটির সাথে ওই বাইকের চাকার মাটি মিলে গিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বাইকটির চাকায় আমরা গান পাউডারের ট্রেস পেয়েছি। আবাহনের ঠোঁটে কঠিন এক হাসি রেখা ফুটে ওঠে। তার মানে বাইকটা এই এলাকাতেই ব্যবহার করা হচ্ছে। কিন্তু গান পাউডার, সেটা বাইকের চাকায় লাগবে কি করে? তাহলে কি ইস্টার্ন আর্মস আবার মাথা তুলতে চাইছে, তাও আবার বেআইনি পথে? এক্স্যাক্টলি স্যার, আমারও সেটাই মনে হচ্ছে। কিন্তু এই কোম্পানির সাথে ZX আর এই বম্ব ব্লাস্টিংয়ের কী সম্পর্ক থাকতে পারে, সেটাই বুঝে উঠতে পারছি না। এই সব প্রশ্নের উত্তর আমরা হয়তো আগামীকাল রাতেই পাবো শাহানা। নাসির, অমিতাভ, রঞ্জনা, ওনাদের যা যা ইনফরমেশন কালেক্ট করতে বলেছি সেই সব কিন্তু আমার আজ রাতের মধ্যেই চাই, একটু জানিয়ে দেবেন। মানে স্যার, আপনি কি কিছু? ডিপার্টমেন্টে চলো, বাকিটা ওখানেই আলোচনা করা হবে। ও আর হ্যাঁ, বাকিদেরকেও বলো আজকে রাতের মিটিংয়ে যেন সবাই উপস্থিত থাকে। এরপর আবাহন ওর গাড়িটা নিয়ে বেরিয়ে যায় জগৎপল্লী ছেড়ে। চারিদিক অন্ধকার করে এসেছে, কিন্তু কলকাতার রাস্তা এখনই সেজে উঠতে শুরু করেছে রঙিন আলোর রোশনাইতে। চারিপাশে উৎসবের আমেজ। পাড়ার মোড়ে মোড়ে প্যান্ডেলগুলিতে জোর কদমে চলছে শেষের প্রস্তুতি। বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে মায়ের আগমনীর বার্তা। কিন্তু এইসবের মাঝেও গলার কাঁটা হয়ে রয়েছে এই দুষ্কৃতীদের কাজকর্ম। কখন কার ওপরে যে ওদের কোপ নেমে আসবে সেটা কেউই জানে না। জগৎপল্লীর গলিপথ ছাড়িয়ে হাইওয়ে ধরে ছুটে চলেছে আবাহনের গাড়িটা, কিন্তু আবাহনের মাথার মধ্যে চলছে শুধুমাত্র ওই বাড়ির মালিক দিলীপবাবুর বলা কথাগুলো, সাথে সাহানার আনা সমস্ত ইনফরমেশনের খুঁটিনাটি বিষয়গুলো। ইস্টার্ন আর্মস,
ইস্টার্ন আর্মস আর জেডএক্স এর যোগসূত্রটা ঠিক কোথায়? কি চাইছে এরা? ইস্টার্ন আর্মস সম্পর্কে যাবতীয় তথ্য আমাকে বের করতে হবে। তো সাথে জেডএক্স, বারবার মনে হচ্ছে কমিশনার সাহেব যে চিহ্নটা দেখিয়েছিল, জেডএক্স এর ওই চিহ্নটা আমি আগে কোথাও একটা দেখেছি। কোথায় 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 দেখেছি? রাগে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মারে আবাহন। হঠাৎ ওর মাথায় আসে একটা নাম, জুনায়েদ হোসেন ইসমাইল। নিজের মনেই নামটা মাথায় আসতে চমকে ওঠে আবাহন। সেই পুরনো আতঙ্ক আবারও ফিরে এলো কলকাতার বুকে। কিন্তু তা কি করে হতে পারে? যে আতঙ্ক 10 বছর আগে কাশ্মীরের বুকে শেষ হয়ে গিয়েছিল, সেই জুনায়েদ আবারও কিভাবে ফিরে আসতে পারে? ইন্টেলিজেন্স ব্যুরো অফিস, সময় রাত্রি 8টা। নিজের কেবিনে বেশ কয়েকটি ফাইল নিয়ে বসেছে আবাহন। একের পর এক ফাইল চেক করে চলেছে ও। ইস্টার্ন আর্মস কোম্পানি শুরু থেকেই সবটা জানতে হবে আবাহনকে, আর সেটা আজ রাত্রের মধ্যেই। কেন, কি জন্য ইস্টার্ন আর্মস কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল, সেই সব কিছুর আড়ালেই হয়তো লুকিয়ে রয়েছে কলকাতার সন্ত্রাসবাদের জট। আলিপুর ইন্টেলিজেন্স ব্যুরো, সময় রাত্রির 11:40। কনফারেন্স রুমে প্রজেক্টর স্ক্রিনে ভেসে উঠেছে একের পর এক গোপন ফাইল। সাহানা স্লাইড বদলাচ্ছে, বাকিরা নিঃশব্দে চোখ রাখছে স্ক্রিনে। আবাহন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সবটা পরিচালনা করে চলেছে। হ্যালো এভরিবডি, আজ এত রাতে এই গোপন মিটিং আয়োজনের যে বিশেষ কিছু কারণ রয়েছে, আশা করি তার গুরুত্ব আপনারা সকলেই বুঝতে পারছেন। আর আজ এই সিক্রেট মিটিংয়ে যা যা আলোচনা হবে, সেই সব কিছুই কিন্তু থাকবে আমাদের এই 5 জনের মধ্যে। কারণ এই মুহূর্তে এই মিটিংয়ের কোনো তথ্যই আমি বাইরে কারোর কাছে উন্মুক্ত করতে চাইছি না। সকলেই মাথা নেড়ে সম্মতি প্রদান করে। আবাহন আবারও বলতে শুরু করে, ইস্টার্ন আর্মস কোম্পানির কথা এখানে প্রত্যেকেই কম বেশি জানেন, কিন্তু কেউ কি বলতে পারবেন কেন এই কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল? হ্যাঁ স্যার, কিছু খবর কানাঘুষোয় আমাদের কাছে এসেছে, সেই তথ্য থেকেই বলছি। ওই কোম্পানিটি তাদের আর্মসগুলিতে ভালো মানের মেটেরিয়াল ইউজ করছিল না, ফলে বর্ডারে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় কোনো এক গোপন মিশনে আমাদের দেশের বেশ কয়েকজন জওয়ানকে প্রাণ হারাতে পর্যন্ত হয়েছে। আর সেই কারণেই খুব সম্ভবত ওই ইস্টার্ন আর্মস কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়। আপাতত এইটুকুই জানি স্যার। একদম ঠিক। তবে নাসির, তোমার বলা কথাগুলো সঠিক হলেও এর মধ্যে কিন্তু অনেক রহস্য জড়িয়ে আছে। সেই সব রহস্য সম্পর্কে আমরা এতদিন জানতাম না। তবে আজ জগৎপল্লী থেকে ফেরার পর সমস্ত কেস ফাইল স্টাডি করে বেশ কিছু অজানা ইনফরমেশন পেয়েছি, যেগুলো তোমাদেরও জানা উচিত। বাট স্যার, এই ইস্টার্ন আর্মস কোম্পানির সঙ্গে এই মুহূর্তে কলকাতার আতঙ্ক জেডএক্স এর কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই ম্যাডাম, আর সেই জন্যই তো এই কেসের একেবারে ভিতরে প্রবেশ করার জন্য আমাদের এই গল্পের ব্যাক স্টোরিটা জানা খুব দরকার। আপনি বলুন স্যার, আমরা সবটা জানতে চাই। আচ্ছা বলুন তো, এই ইস্টার্ন আর্মস কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করার আর্জি সর্বপ্রথম সেন্সর বোর্ডের কাছে কে করেন জানেন? বীরেন্দ্র বর্মা, ইন্ডিয়ান ফোর্সের একজন সুদক্ষ অফিসার, যিনি 2021 সালে অপারেশন প্যান্থারের সময় তিনি ওই প্যান্থার টিমের একজন মেম্বার ছিলেন। উনি নিজে সেন্সর বোর্ডকে জানান যে ওনারা ইসলামাবাদ আক্রমণ করে লস্কর বাহিনীর সাথে যুদ্ধ চলাকালীন আমাদের ইন্ডিয়ান আর্মিদের রাইফেলগুলো একটিও ঠিকমতো কাজই করছিল না। ফলত সেই যুদ্ধে নিজেদের কাছে উন্নত মানের সঠিক অস্ত্র না থাকার জন্য প্রায় 12 জন জওয়ানকে প্রাণ হারাতে হয় ওই লস্কর বাহিনীর গুলিতে। এই পরাজয়ের জন্য সম্পূর্ণরূপে দায়ী ছিল এই ইস্টার্ন আর্মস কোম্পানি। ওদের থেকে রাষ্ট্র সরকার যে যে আর্মসগুলি কিনেছিল, সেই সব অস্ত্রের প্রত্যেকটি ছিল অত্যন্ত নিম্নমানের। ব্যারেল ফল্ট, মিসফায়ারিং, এই সব কিছুর জন্য যুদ্ধের ময়দানে অকারণে আমাদের দেশের সেনাদের মরতে হয়েছিল। বীরেন্দ্র বর্মা ইস্টার্ন আর্মস কোম্পানির বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ, রিপোর্ট, এই সব কিছু হাই কমিশনের কাছে জমা দিলে ইস্টার্ন আর্মস কোম্পানির লাইসেন্সটা বাতিল হয়ে যায়। তবে গল্পটা এখানেই শেষ হয়ে যায় না, এখান থেকে আসল গল্পটা শুরু হয়। এই ঘটনার পর 2022-এর ইন্ডিয়া টুডে নিউজ পেপারে ইস্টার্ন আর্মস কোম্পানিকে নিয়ে একটি চাঞ্চল্যকর নিউজ বের হয়। স্ক্রিনে 2022-এর ওই নিউজ আর্টিকেলটির চিত্র ফুটে ওঠে। আবাহন রেড আউটলাইন করে একটি বিশেষ অংশে। এই দেখুন, মনীষা গুপ্তার এই আর্টিকেলটা ভালো করে দেখুন।
এটি 2022 সালের 3রা নভেম্বরের ঘটনা। এখানে উনি বলেছেন ইস্টার্ন আর্মস কোম্পানির কর্ণধার হর্ষদ মেহরাকে দেখা গেছে মোহাম্মদ শামিউদ্দিনের বাড়ির বাইরে, তাও আবার মোহাম্মদ শামিউদ্দিনের সাথেই। আর এই শামিউদ্দিন কে সেটা তো আপনারা সকলেই খুব ভালো করেই জানেন। লস্কর দলের অন্যতম একটা আলোচিত মুখ এই শামিউদ্দিন। নিজের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে হর্ষদ মেহরা কেন করাচিতে যাবেন, তাও আবার এক জঙ্গি নেতার বাড়িতে? স্যার, তাহলে কি এই সামিউদ্দিনের সাথে ইস্টার্ন আর্মস কোম্পানির প্রথম থেকেই যুক্ত ছিল, আর সেই জন্য ইচ্ছে করে আমাদের ইন্ডিয়ান ফোর্সের কাছে খারাপ নিম্নমানের অস্ত্র ওরা সরবরাহ করেছিল যাতে আমাদের সেনারা যুদ্ধে মারা যায়? একেবারেই তাই অমিতাভ। এই খেলা শুধু আজকের নয়, বহুদিন ধরে ধীরে ধীরে বহু উঁচুতলার মানুষদের ষড়যন্ত্রের ফল আজকের এই সন্ত্রাসবাদ। তাহলে আমাদের দেশের সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না স্যার? ওই হর্ষদ মেহরা এখন কোথায়? ওকে ধরতে পারলেই হয়তো এই ক্যালকাটা অ্যাটাকটাও আমরা রোধ করতে পারবো। আমাদের দেশের আইনি ব্যবস্থা সবকিছু জানার পরেও সেই সময় উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে হর্ষদ মেহরাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কারণ ওই নিউজটা যিনি করেছিলেন, অর্থাৎ ওই মনীষা গুপ্তা, তিনি এই আর্টিকেলটি বেরোনোর কয়েকদিনের মধ্যেই কার অ্যাক্সিডেন্টে মারা যান। এমনকি এই বছরই অ্যাক্সিডেন্টাল একটা ব্লাস্টে বীরেন্দ্র বর্মারও মৃত্যু ঘটে। এই সব কিছুর কারণে ওই হর্ষদ মেহরার কেসটা কেমন একটা ধামা চাপা পড়ে যায়। হর্ষদ মেহরা উনি এখন কোথায়? সেটা এখন অবধি কেউ জানে না শাহানা। আর আমাদের এই মুহূর্তে প্রধান কাজ এই হর্ষদ মেহরাকে খুঁজে বের করা, তাহলে এই কলকাতা অ্যাটাক আমরা আটকাতে পারবো। রঞ্জনা, আজকের ফরেন্সিক রিপোর্টটা এসেছে? ইয়েস স্যার। আজকে যে বাইকটির রিপোর্ট আপনি বের করতে দিয়েছিলেন, তার চাকায় যে গান পাউডার লেগেছিল সেটার মিল পাওয়া গেছে ESC 47 সিরিজের ট্রেনিং গ্রেড পাউডারের সঙ্গে, যা একমাত্র ইস্টার্ন আর্মস তাদের অস্ত্রগুলিতে এই গ্রেড ইউজ করত। তার মানে এত বছর পর ইস্টার্ন আর্মস আবার আমাদের দেশে, এমনকি আমাদের শহরে ফিরে এসেছে শুধুমাত্র বম ব্লাস্ট করার জন্য? একেবারেই না, ওদের উদ্দেশ্য এর থেকেও বড় কিছু। এই দুর্গাপুজোর মতো এত বড় একটা উৎসব বাংলার আর কোনো স্থানেই হয় না, তাই ওরা এই দুর্গাপুজোটাকেই নিজেদের টার্গেট করে তুলেছে। অমিতাভ বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকার পর বলে, স্যার, আমার কাছে একটা বিষয় এখনো ক্লিয়ার নয়, আর সেটা হলো ZX। এটার অর্থ কি? ZX মানেই বা কি? আই এম নট শিওর, কিন্তু এই ZX এর একটাই মানে দাঁড়াতে পারে, এন্ড দ্যাট ইজ জুনায়েদ হোসেন ইসমাইল। কেবিনে উপস্থিত প্রত্যেকের চোখ বিস্ফারিত হয়ে ওঠে। সাহানা কাঁপা কাঁপা গলায় বলে, আজ থেকে 10 বছর আগে জুনিয়াদ তো কাশ্মীরে শেষ হয়ে গিয়েছিল স্যার। তাহলে এত বছর পর আবারও কি করে ফিরে আসতে পারে ও? রক্তবীজের নিধন এত সহজ হয় না, ওরা বারবার ফিরে আসে নতুন রূপে, নতুন আতঙ্ককে সঙ্গে নিয়ে। আর আমার চিন্তার মূল কারণ এই জুনায়েদ হোসেন ইসমাইল। কারণ ওই জুনায়েদ যদি সত্যি সবকিছুর পেছনে থেকে থাকে, তাহলে এই লড়াই আরো কঠিন হয়ে উঠবে আমাদের জন্য। জুনায়েদ যা বলে ঠিক তার উল্টোটাই করে জানোয়ারটা। ভিডিও মেসেজের মাধ্যমে আমাদের ও গোটা শহরবাসীকে জানানো হয়েছে যে নেক্সট অ্যাটাক ওরা পুজোর মধ্যে করবে, কিন্তু এও তো হতে পারে নেক্সট অ্যাটাকটা ওরা হয়তো তার আগেই করে বসলো। আর সত্যি যদি এমন কিছু একটা ঘটে, জানি না কি হবে। আমরা জুনায়েদ হোসেন ইসমাইলকে এইভাবে জিততে দিতে পারি না স্যার। খোদা কসম, শহরে বাচ্চাটাকে শেষ করে দেবো আমরা, কিন্তু আমাদের শহরের বুকে আর একটাও আঁচ আমরা আসতে দেব না স্যার। এই শহর, এই দেশ, এই সব আমাদের স্যার। আমরা নিজেদের প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমিকে রক্ষা করব স্যার, করবই। মা দুর্গা যেমন অসুর নিধনে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন, স্যার এবার আপনাকেও এই অসুরের নিধন করতেই হবে। আমরা আছি আপনার পাশে, আপনার চতুরাস্ত্র হয়ে। কাল রাতেই আমাদেরকে জগৎপল্লী অ্যাটাক করতে হবে। দিলীপ বাবুর বয়ান অনুযায়ী ওই ট্রাক আবারও আগামীকাল দক্ষিণের মাঠে আসবে মধ্যরাতে, আর ঠিক সেই সময়তেই ওদের হাতে নাতে ধরবো আমরা। কিন্তু স্যার, শুধুমাত্র সন্দেহের বশে আমরা কি রিস্কটা নিতে পারি? উপরমহল থেকে পারমিশন নাও তো পেতে পারি আমরা। এছাড়া অন্য কোনো পথ তোমার জানা আছে অমিতাভ? নেই তো হাতে হাত গুটিয়ে বসে থাকার চাইতে অন্তত পক্ষে আমরা কিছু একটা করার চেষ্টাটুকু করতে পারি, তাই নয় কি? অমিতাভ আর কিছুই বলে না। নাসের, রঞ্জনা, তোমরা যাও, নাইট স্ক্রিনিং এর উপর নজর রাখো। বজবজ নয়া বাজার ঘাটের কাছে এক কুখ্যাত বার, দ্য রেড
ল্যাট্রেন ক্লাব। সময় 10:50। নদীর বুক থেকে আসা হালকা কুয়াশা আর চাঁদের রূপলি আলোয় মায়াবী মোহিনী মায়ায় সৃষ্টি করেছে চারিদিকে। ঘাটে কয়েকটা মালবাহী ট্রলারের আনাগোনা তো লেগেই আছে, তাছাড়া রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু লোডের ট্রাক। বৃষ্টির পর ভেজা রাস্তা আর অল্প আলো আঁধারির এক মায়াবী খেলা শুরু করেছে এই নদীর তীরবর্তী অঞ্চলে। বেশ কিছুটা দূরে লাল রঙের নিচু বিল্ডিং, বাইরে থেকে একদম সাদামাটা দেখতে একটি ক্লাব, অথচ তার ভেতরেই লুকিয়ে রয়েছে রঙিন নেশায় ভয়ঙ্কর দুনিয়ার হাতছানি। ক্লাবের ভেতরে কান পাতলেই শোনা যাচ্ছে হিন্দি আইটেম সঙের সুর। পশ্চিমী সুরে নাচছে কিছু বিদেশি ডান্সার, যাদের অনেকেই আইটেম সং ডান্সারও বলে থাকেন। প্রতিটা টেবিলে ভরপুর দামি সুরার পাত্র ও রং বেরঙের বিদেশি ককটেল। কিন্তু এই মায়াজালে চোখ রাখলেই বোঝা যায় এখানে শুধু নাচ গান নয়, এই ক্লাবেই গড়ে উঠছে সন্ত্রাসের আর এক আখড়া। ক্লাবের বাইরে একটি বড় এসইউভি গাড়ি এসে থামল। তার মধ্যে থেকে বেরিয়ে আসে ব্ল্যাক স্যুট পরিহিত এক ব্যক্তি, আর তারই সাথে আরো কয়েকজন বাউন্সার। সকল মোহিনী মায়ার হাতছানিকে উপেক্ষা করে তারা সোজা উঠে যায় দোতলায়। কালো পোশাক পরিহিত লোকটা কাঁচের দরজাটা ঠেলে প্রবেশ করে একটি গুপ্ত কেবিনে। সেখানে চওড়া কাঠের টেবিলে ছড়িয়ে রয়েছে কিছু ব্লুপ্রিন্ট, কয়েকটা পুরনো রিভলভার ও 3টে স্যাটেলাইট ফোন। টেবিলের ওপাশে লাল ভেলভেটের কভারওয়ালা সোফায় বসে আছে অন্ধকারের আর এক সম্রাট। সালাম আলাইকুম জনাব। অপরদিকের মানুষটি একবার আর চোখে তাকায় সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে, তারপর হাতে ধরা হুইস্কির গ্লাসটা নামিয়ে রাখে। তার গলায় মোটা সোনার চেন, চোখের মধ্যেকার কালচে চাহনি লোকটিকে যেন শয়তানের আরেক দূত করে তুলেছে। মৃদু হাসির রেশ ঠোঁটে টেনে সামনের ব্যক্তিটির উদ্দেশ্যে বলেন, वालेकुम अस्सलाम जनाब, बहुत दिन बाद आप आए आपके दोस्त के पास। आपको तो सब कुछ पता है, हमारे आज यहाँ आने का मकसद भी आप बेशुमार जानते हैं। बिल्कुल पता है मुझे, आप बैठिए तो पहले। কালো পোশাক পরা ব্যক্তিটি বসে সামনের চেয়ারে। সোফায় বসা লোকটি ধীরে ধীরে সিগারেটের ছাই ফেলল, গলা পরিষ্কার করে বলল, তুমি এলে অবশেষে। ভাবছিলাম জেডএক্স এর দুধ কি আদৌ আসবে। जनाब, धंधा ही सब कुछ है, आपको लगा हम आना छोड़ देंगे? সোফায় বসা লোকটা একটি চুমুক হুইস্কি খেল, তারপর বলতে শুরু করলো, তাহলে শোনো সুলেমান, আমাদের হাতে কিন্তু সময় খুবই কম। করুণাময়ী শারদ মেলায় যে ভিড় হচ্ছে সেটাকেই আমাদের ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। আগামীকাল আচমকা ঘটে যাওয়া বিস্ফোরণের আওয়াজে যখন সারা শহর দিশেহারা হয়ে পড়বে, তখন আমাদের সেই ফাঁকে নয়াবাজের ঘাটে মাল নামানোর ব্যবস্থা করতে হবে। কালো পোশাকধারী ঝুঁকে এলো। कितने बजे? পঞ্চমীর রাত, জোয়ারের ঠিক আগে। লোকটি টেবিলের ওপরে একটি খাম রাখলো। এই কোডটা নিয়ে যাও, KM09/C-BG নাইট। বাকিটা জেডএক্স তোমাদের টিমকে সঠিক সময় পাঠিয়ে দেবে। কালো পোশাকধারী ব্যক্তিটি খামটা নিল, পকেটে ঢুকিয়ে নিল। এক মুহূর্ত নীরবতা, কেবল টেবিলের ওপারে ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছে। তারপর সে বলল, আর সেই মহিলা যিনি কাজটা করবেন তিনি এই মুহূর্তে কোথায়? লোকটির মুখে বিষাক্ত হাসির রেশ ফুটে ওঠে। আর মেয়েকে আমরা আটকে রেখেছি, ও না বলতে পারবে না। ফার্স্ট অ্যাটাকটার মতোই এবারের অ্যাটাকে ওই বীরেন্দ্র শর্মার ওয়াইফকে দিয়েই আমরা করাবো। সেনার ওই কুকুরটা মারা গেছে, কিন্তু ওর পরিবারকে দিয়ে আমি এই শহরটাকে জ্বালিয়ে দেবো। ওর জন্য আমার কোম্পানি আর আমার মান সম্মান ফেম সব কিছু চলে গেছে, সব কিছু। আরশাদ মেহেরাকে চোরের মতো বাঁচতে হচ্ছে সবার চোখে ফাঁকি দিয়ে, যার জন্য তার পরিবারকে তার শহর থেকে আমি শান্তিতে বাঁচতে দিতে পারি না, কিছুতেই, কিছুতেই না।
চিৎকার করে উঠে নিজের হাতে ধরা হুইস্কির গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মারে হর্ষদ মেহরা। কাঁচের গ্লাসটি চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। হঠাৎ সেই সময়তেই দরজা খুলে চা নিয়ে ঢোকে এক ওয়েটার। চোখে মুখে অনভিজ্ঞতার ছাপ। সে ট্রে নামিয়ে রেখে ধীর চোখে সব কিছু পর্যবেক্ষণ করে। খামের ওপর লেখাটা এক ঝলকেই যেন তার মনে গেঁথে নেয়। अभी यहाँ से जाओ और बाहर डू नॉट डिस्टर्ब का बोर्ड है उसे लगा देना। ওয়েটার ছেলেটি মাথা নেড়ে বেরিয়ে আসে। দরজাটা বন্ধ করে সে পকেট থেকে ছোট্ট ডিভাইস বের করে কোডটি একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠায়। KM-Lot-C-Lot/BG9/করুণাময়। অন্যদিকে কেবিনের মধ্যে হর্ষদ কালো পোশাক পরিহিত লোকটিকে বলে চলে, কাল রাতে মালগুলো জলপথে ভোরের আগেই নামিয়ে ফেলবে। 5টা ট্রাক অপেক্ষা করবে শ্যামনগর বর্ডার রোডে, সেখান থেকে ওরা ডাইভার্ট হবে ডানকুনি। ঠিক আছে, আমি আর আমার লোকেরা অপেক্ষা করব শ্যামনগর ঘাটে। বিচালি ঘাট থেকে শ্যামনগর পৌঁছাতে বিশেষ সময় লাগবে না। বিচালি ঘাটে যেন আমাদের বিশ্বস্ত ছেলেদেরই পাঠানো হয় কাল। কাক পক্ষীতেও যেন এই বিষয়ে কোনো কিচ্ছু না জানে। এমনিতেই ওই গোটা এলাকা আমাদের ছেলেদের আন্ডারেই আছে, তাও সেফটি পারপাসে আমাদের সমস্তটা সুনিশ্চিত করে ওই জেডএক্সকে রিপোর্ট পাঠাতে হবে। আপনি ভাববেন না ভাইজান, আমি দেখে নেব সবটা। এখন চলি। খুদা হাফিজ। খুদা হাফিজ। সময় রাত 1:20। কলকাতা পুলিশ হেডকোয়ার্টার, লালবাজার। নিঃশব্দ রাত্রি। আবাহন এখনো অফিসে। সন্ধ্যা থেকে একের পর এক মিটিং করেই চলেছে নিজের টিমের সাথে। অফিসের হলঘরে কেবল ঘড়ির টিকটিক শব্দ। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। আবাহনের ডেস্কে রাখা ফোনটায় হঠাৎ একটা এনক্রিপ্টেড মেসেজ অ্যালার্ট আসে। প্রেরক শ্যাডো। ইনবক্সটা খুলতেই আবাহনের চোখের সামনে ভেসে ওঠে একটা কোড, যাতে লেখা KM-Hyphen-09/C-Lot/BG29। KM-09-C-Lot-BG29। শ্যাডো কি পাঠালো এটা? কোথা থেকেই বা পাঠালো? আবাহনের ভাবনার মাঝেই আরও একটি মেসেজ তাতে ঢোকে। তাতে লেখা, চতুর্থী সন্ধে, নিবিড় লোক সমাগম ভিড়ের মাঝে, তার মাঝেই জ্বলবে আগুন। পারলে বাঁচাও শহরটাকে। অন্য প্রান্তে নদীর বুকে ভাসবে শত শস্ত্র যাবে, সেই সব যোজন দূরে হানবে প্রলয় বিষাণ অস্ত্র। আবাহন ওই নাম্বারটিতে কল করলেও শ্যাডো কলটি রিসিভ করে না। তার মানে আমার সন্দেহটাই ঠিক। পুজোর আগেই ওরা ক্যালকাটা অ্যাটাক করার প্ল্যান করেছে, তাও আবার ওই চতুর্থীর দিন, অর্থাৎ কাল। এক প্রান্তে জ্বলবে আগুন, অন্য প্রান্তে নদীর বুকে ভাসবে অস্ত্র। মানে জলপথে অস্ত্র পাচার করা হবে। কিন্তু এইসব কোন জায়গায় হবে সেটাই তো বুঝতে পারছি না। কোডটা যেভাবেই হোক আমাদের ডিকোড করতেই হবে, যত দ্রুত সম্ভব। পাশে থাকা ল্যান্ড ফোনটা তুলে নিয়ে কল করে আবাহন। কাম টু মাই কেবিন। কিছুক্ষণের মধ্যেই সাহানা খান এসে উপস্থিত হয় আবাহনের কেবিনে। স্যার, আমাকে আপনি ডেকেছিলেন? আবাহন একটা কাগজের টুকরো এগিয়ে দেয় সাহানার দিকে। তাতে লেখা রয়েছে ওই কোডটি। এটা কি স্যার? আগামীকাল শহরে যেই নেক্সট অ্যাটাকটা হতে চলেছে তার ক্লু। যত দ্রুত সম্ভব এটা ডিকোড করতে হবে, চেষ্টা করুন। এই কোডটা ডিকোড করতে পারলে তবেই আমরা আগামীকাল গোটা শহরবাসীকে বাঁচাতে পারবো, আর সাথে ওই বেআইনি অস্ত্র পাচার চক্রটিকেও ধরতে পারবো। কিন্তু স্যার, এই কোডটি আপনি পেলেন কোথা থেকে, তাও এই মাঝরাতে? এমনি এমনি নিশ্চয়ই আমি এই গোটা টিমটাকে লিড করছি না, তাই তো অফিসার খান? আমার নিজস্ব কিছু সোর্স নিশ্চয়ই আছে, তবে এত বড় ইনফরমেশন একটা কালেক্ট করতে পেরেছি। আমাদের হাতে এতটুকু আর সময় নেই, প্লিজ বোঝার চেষ্টা করুন। সরি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আবাহন নিজের মাথাটা সোফায় এলিয়ে দেয়, আর সাথে সাথেই ফোনে আবারও নোটিফিকেশন আসে, যার সঙ্গী ছিল বাগ্র বাহিনী। তার ছায়া আজ নিজেই হলো ক্ষতবিক্ষত। কন্যার প্রাণ বাঁচাতে অসহায় এক মা
তার প্রাণের বলি দিল। আজ সেই রক্তই শত্রুর হাতে বাঁধা, ফুলের ছদ্মবেশে শোকের ছায়া, করুণাময়ী চরণ তলে রইবে রক্ত কমল মৃত্যুর হাতিয়ার লয়ে। আবারও একটা মেসেজ, সিংহের বাহিনী, অসহায় মা প্রাণ দেবে, রক্তকমল, এইসবের অর্থ কি? শ্যাডো কি বলতে চাইছে? অন্যদিকে শ্যাডো নিজের মনেই বলে চলে, এই ধাঁধার রহস্য উদ্ঘাটন করুন স্যার, তবেই আমরা সবাই বাঁচাতে পারবো এই শহরটাকে। আমার ইচ্ছে থাকলেও যে আমি আপনাকে কল করে সবটা জানাতে পারবো না। আবাহন একটা খাতায় শ্যাডোর বলা কথাগুলোকে লিখে সাজাতে শুরু করে। যার সঙ্গী ছিল ব্যাঘ্র বাহিনী, তার ছায়া আজ নিজেই হলো ক্ষত বিক্ষত। এটার মানে কি অফিসার বীরেন্দ্র বর্মাকে কোনোভাবে বোঝাচ্ছে? উনি প্যান্থার টিমের সদস্য ছিলেন, অর্থাৎ ব্যাঘ্র বাহিনী। তার ছায়া নিজেই আজ ক্ষত বিক্ষত, অর্থাৎ ওনার স্ত্রী। হ্যাঁ ঠিকই তো, ওনার বিধবা স্ত্রী। উনি তো স্বামীর মৃত্যুর জন্য মানসিকভাবে ক্ষত বিক্ষত। আচ্ছা, তারপরে কন্যার প্রাণ বাঁচাতে অসহায় এক মা তার প্রাণের বলি দিল। আজ সেই রক্তই শত্রুর হাতে বাঁধা। কন্যার প্রাণ বাঁচাতে, এর মানে অফিসার ভার্মার মেয়ে, ওনার মেয়ে কোনোভাবে বিপদে আছেন, আর ওকে বাঁচাতেই ওনার স্ত্রী নিজের জীবনের বলিদান দেবেন শত্রুর হাতে, অর্থাৎ হর্ষদ মেহরা তার কাছে নিজেকে বলিদান দেবেন। মানে এটার কি অর্থ হতে পারে? আচ্ছা, পরে ফুলের ছদ্মবেশে শোকের ছায়া, করুণাময়ীর চরণতলে, এসব কি লিখেছে শ্যাডো? কিছুই তো বুঝতে পারছি না। রাগে নিজের টেবিলে ঘুষি মারে আবাহন। তখনই সাহানা কেবিনে আসে হন্তদন্ত হয়ে। স্যার স্যার, আমি কোডটা ওপেন করতে পেরেছি। আগামীকাল ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে আমাদের সকলের জন্য, এমন কিছু যে ঘটতে পারে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। হোয়াট? কি হয়েছে সেটা বলো। আগামীকাল রাত 9টা নাগাদ সল্টলেক করুণাময়ী জোন 9-এ ওরা ওদের নেক্সট ব্লাস্টটা ঘটানোর পরিকল্পনা করেছে। আর ঠিক তার কিছু সময় পর, অর্থাৎ রাত 2টোর সময়, অন্যদিকে মানে গার্ডেন রিচ এরিয়ায় অবস্থিত বিচালি ঘাট অঞ্চল থেকে চোরা পথে অস্ত্র পাচার করবে ওরা। ও মাই গড, সল্টলেক জোন 9। আচ্ছা, ওখানেই তো এই সময় শারদ মেলা চলছে, তাই না? হ্যাঁ স্যার, 1 সপ্তাহ হলো শারদ বইমেলা লেগেছে। আর ওখানের কার্গো পার্কিং লটে ওরা ব্লাস্টটা ঘটাতে পারে। আগামীকাল রবিবার, প্রচুর মানুষের ভিড় জমবে। আর তার মধ্যে যদি কোনো ক্রমে বোমটা ব্লাস্ট করে যায়, তাহলে কমপক্ষে 1000 মানুষের মৃত্যু তো ঘটবেই। আর অন্যদিকে আমরা যদি গার্ডেন রিচের বিষয়টা দেখি, রবিবার হওয়ার জন্য সকাল থেকে অস্তাগার কাপড় ব্যবসায়ীরা হাটের জন্য দূর দূরান্ত থেকে বিচালি ঘাটে আসে লঞ্চের মাধ্যমে। রাত 8টা নাগাদ শেষ লঞ্চ চলাচল করে। তারপর গোটা এরিয়া জনশূন্য হয়ে পড়ে। ফলে খুব সহজেই ট্রলার কিংবা যে কোনো উপায়ে ওরা অস্ত্রগুলো পাচার করতে সক্ষম হবে। আমাদেরকে যে করেই হোক ওদেরকে আটকাতেই হবে শাহানা। ওরা ভাবছে ওই মেলায় বোম ব্লাস্ট করিয়ে পুলিশ প্রশাসন সবাইকে ব্যস্ত করে তুলবে এবং ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে ওরা চোরাচালানটা আরামসে করতে পারবে। কিন্তু আবাহন সেন আর তার টিম থাকতে এটা কোনোদিনও হবে না। শোনো, আমাদেরকে কড়া সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আমি 8 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে আমাদের নেক্সট মিটিংয়ে বসতেই হবে। আগামীকাল দুটো অপারেশন আমাদের একসঙ্গে চালাতে হবে। জানি এটা হয়তো আমাদের ডিপার্টমেন্টের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু আমাদেরকে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আর হ্যাঁ, আমাকে ওই হাওড়া স্টেশনের বাইরে যে বোম ব্লাস্টটা হয়েছিল সেটার ভিডিও ফুটেজটা একটু পাঠিয়ে দিও। আর অফিসার ভার্মার যে ফ্যামিলি ডিটেলসটা আছে সেই ফাইলটা আমাকে দিও। ইটস আর্জেন্ট। ওকে স্যার। সাহানা বেরিয়ে গেলে আবাহন একটা নাম্বারে ফোন করে বেশ কিছু অফিসিয়াল ইনফরমেশন কালেক্ট করে। কিছুক্ষণের মধ্যে অফিসার সাহানা বীরেন্দ্র বর্মার ফাইলটা এবং বোম ব্লাস্টের ভিডিও ফুটেজটা নিয়ে আসে। বিগ স্ক্রিনে চলতে থাকে ভিডিও ফুটেজটি। বারবার আবাহন আর সাহানা সেই ফুটেজটা চালিয়ে দেখতে থাকে। হঠাৎই ওই ফুটেজে একজন মহিলাকে দেখে আবাহনের দৃষ্টি স্থির হয়ে যায়। দেখা যাচ্ছে একটি মহিলা হাতে বেশ কিছু পুষ্পস্তবক নিয়ে এসে রাখেন স্টেশনের বাইরে থাকা স্ট্যাচুটির সামনে। ওখানেই তিনি পুষ্পস্তবকগুলি রেখে চলে যান
আর কয়েক মুহূর্ত পরেই ঠিক সেইখানেই ব্লাস্টটা হয়। আর ক্যামেরাতে দেখা মহিলাটি আর কেউ নয়, প্রফেসর অনুরাধা বর্মা। স্যার, উনি তো এইসবের সাথে উনি কিভাবে যুক্ত হলেন? যার স্বামী আজীবন দেশের সেবা করে গেছে, তার স্ত্রী কিনা শেষ পর্যন্ত দেশদ্রোহিতার কাজ করছে। উনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন শাহানা, স্বেচ্ছায় এই পথ উনি বেছে নেননি। মানে আপনি কি বলতে চাইছেন স্যার? আমি সত্যি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি যদি বলতেন। বীরেন্দ্র বর্মার একমাত্র মেয়ে সোহালিয়া, তাকে গত 1 মাস যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। গত মাসে স্কুল ছুটির পর আর বাড়ি ফেলেনি সোহালিয়া। পুলিশের কাছে গিয়ে অনুরাধা ম্যাডাম রিপোর্ট লিখিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পুলিশ এখনো কোনো খবর বের করতে পারেনি, আর আমার মনেও হয় না যে পুলিশ কোনো খবর বার করতে পারবে বলে। তার মানে কি ওই ZX এর লোক? কিংবা এটাও হতে পারে যে হর্ষদ মেহরার লোকেরা মেয়েটিকে আটক করে রেখে ওর মাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে। কিন্তু স্যার, একজন আনপ্রফেশনাল কাউকে দিয়ে এই ধরনের কাজ ওরা কেনই বা করাবে? এই প্রশ্নের উত্তর তো একমাত্র হর্ষদ মেহরাই ভালো করে দিতে পারবে। তবে আমার মনে হয় এই সব কিছু তীব্র প্রতিহিংসা থেকেই আসছে। আচ্ছা, তুমি এখন এসো, ঘন্টাখানেক পর বাকিদের নিয়ে কনফারেন্স রুমে চলে আসবে, কেমন? সাহানা বেরিয়ে যায় কেবিন থেকে। রাত 2:45, লালবাজার পুলিশ হেডকোয়ার্টার, কনফারেন্স রুম। রাতের নিস্তব্ধতা তখনও ঘন আকাশের মেঘগুলো লালচে আভা ধারণ করেছে। লালবাজারের 5 তলার কনফারেন্স রুমে সাদা বোর্ড ভর্তি চক, শহরের বিভিন্ন মানচিত্র আর কয়েকটি স্যাটেলাইট ছবি টাঙানো। গোল টেবিল ঘিরে বসে আছে কলকাতা পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের 3 জন শীর্ষ কর্মকর্তারা, 3 চতুর্ভুজ, আর তাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আবাহন সেন। তার সামনে বড় পর্দায় জলজল করছে ডিকোড করা মেসেজ, KM09 বাই সি বাই লট বাই BG2 নাইট। সাথে শ্যাডোর পাঠানো শেষ লাইনটি, আজ এত রাতে আপনাদের সকলকে এই মিটিংয়ে ডাকার বিশেষ কিছু কারণ আছে। আমাদের হাতে আর সত্যি সময় নেই। ZX ওর পরবর্তী আক্রমণ করার জন্য প্রস্তুত। সেই অ্যাটাক তো পুজোর মধ্যে হবে অফিসার সেন। তাহলে আজ রাতে এই মিটিংয়ের অর্থ কি? হ্যাঁ, সবটাই জানাবো আপনাদের। আর স্যার, ZX এর প্রকৃত পরিচয় পেলে হয়তো আপনিও আমার কথা বিশ্বাস করবেন না, কারণ পরবর্তী আক্রমণ পুজোর মধ্যে ঘটার আগে ঘটতে চলেছে, তাও আগামীকাল রাত 9টায়। করুণাময়ী জোন 9-এর শারদ মেলা প্রাঙ্গণে বড় সড়ো বিস্ফোরণ ঘটানোর একটা পরিকল্পনা চলছে। অন্যদিকে রাত 2টো নাগাদ গার্ডেন রিচের বিচালি ঘাট দিয়ে ওরা চোরা পথে অস্ত্র পাচার পরিকল্পনাও করেছে। আর এই সব কিছুর পিছনে রয়েছে ইস্টার্ন আর্মস কোম্পানি। কি বলছেন কি অফিসার সেন? এই সন্ত্রাসবাদের সাথে এই কোম্পানিও যুক্ত? হ্যাঁ স্যার, এই শহরের ওপর দুটো অসুরের ছায়া নেমে এসেছে বলতে পারেন। এক হলো ZX আর অন্যজন হলো ইস্টার্ন আর্মস কোম্পানির মালিক হর্ষদ মেহরা। তাই আমাদেরকেও দুটো অপারেশন একসাথে চালাতে হবে। কিন্তু এর মধ্যে আরও একটা জটিলতা আছে। সাহানা নোটবুক খুলে বলল, স্যার, কাল রাতে জগৎপল্লী থেকে যে আর্মসগুলো ট্রান্সপোর্ট হওয়ার কথা রয়েছে, সেগুলি খুব সম্ভবত জলপথে অন্যত্র পাচার করার পরিকল্পনা করা হচ্ছে। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি তাই। আর ওই জন্যই আমাদেরকে শহরের প্রত্যেকটা হাইওয়েতে কিংবা ওই মোড়গুলিতে নাকা চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের বিশাল কয়েকটি ফোর্স লাগবে, যারা সিগন্যাল, টোল প্লাজা এবং এই বড় রাস্তার সংযোগস্থলে চেকিং করবে। আর তাছাড়া মোবাইল পেট্রোলিং থেকে শুরু করে সন্দেহজনক গাড়ি বা লোকজনকে ট্র্যাক করার জন্য ওই সীমান্ত ও আন্তর্জাতিক পথগুলিতে BSF এর সাহায্য নিতে হবে। বিশেষ করে ওই সীমান্তবর্তী গ্রাম বা চোরাচালান পথগুলিতে যেন ওরা কড়া নজরদারি চালায়, এই দিকটা আপনাদেরকেই দেখতে হবে স্যার। কথাটা উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে আবাহন। না স্যার, তুমি ড্রোন মারফত নজরদারি ও নাইট ভিশন পেট্রোলিং চালাবে, কেমন? বিশেষ করে এই বনাঞ্চল বা অচেনা রাস্তার সীমান্তে। ওকে স্যার। ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার প্রশ্ন করলেন, কিন্তু বোমাটা মেলায় ঢুকবে কিভাবে? এত কড়া চেকিং, ব্যাগ স্ক্যানিং, এই সব কিছুকে এড়িয়ে সরাসরি বোমা নিয়ে ঢোকা তো সম্ভব নয়। স্যার, প্রতি বছর আমাদের দেশ সহ বাইরের নানান দেশেও বড় বড় অনুষ্ঠানে বোম ব্লাস্ট হয়, আর সেখানে প্রচুর মানুষও মারা যান। আপনার কি মনে হয় সেই সকল হাই প্রোফাইল অনুষ্ঠানগুলিতে সিকিউরিটির ব্যবস্থা থাকে না? থাকে স্যার, কিন্তু তারপরেও ওই সন্ত্রাসবাদীরা নিজেদের কাজ করে চলে যায়। তাই আমাদের উচিত প্রতিপক্ষকে দুর্বল না ভেবে নিজেদেরকে আরও শক্তিশালী করে তোলা। স্যার, উনি কি কালো আসতে পারেন?
আবাহন কয়েক মুহূর্ত চুপ করে আবার সাহানাকে জিজ্ঞেস করে, কার কথা বলছেন আপনি? সাহানা আবাহনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আবাহন বলে সমস্তটা সকলকে। বলছেন কি অফিসার? শেষ পর্যন্ত অনুরাধা বার্মা এই কাজটি করছেন? আমি অর্ডার দিচ্ছি, কাল মেলা প্রাঙ্গণেও যদি ওনাকে একবারের জন্য দেখা যায় তাহলে সেই মুহূর্তে ওনাকে যেন এনকাউন্টার করা হয়। মার্জনা করবেন স্যার, কিন্তু আপনি ভুল করছেন। অনুরাধা ম্যাডাম সম্পূর্ণ চাপে পড়ে এই কাজটি করছেন নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য। আমাদের উচিত অফিসার ভার্মার স্ত্রী ও সন্তান দুজনকেই বাঁচানো। তারপরে আমাদের দেশের আইন অনুরাধা ম্যাডামকে যা শাস্তি দেবেন সেটা না হয় মেনে নেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে ওনাকে এনকাউন্টার করা অন্যায় হবে স্যার। বিশেষ করে প্রয়াত বীরেন্দ্র ভার্মার সাথে আমরা এটা করতে পারি না, যিনি নিজের সারাটা জীবন এই দেশের জন্য ব্যয় করেছেন। তার স্ত্রীকে এইভাবে এনকাউন্টার করে হত্যা আমরা সত্যি করতে পারি না। কথাটা আপনি ঠিকই বলছেন মিস্টার আবাহন, সত্যি আমি এই বিষয়টা ভেবে দেখিনি। মিটিং রুমের আলো একটু ম্লান হলো। স্ক্রিনে ভেসে উঠল করুণাময়ী জোন 9-এর মানচিত্র। প্রবেশ পথ 3টে, প্রধান গেট, পার্কিং গেট আর সবচেয়ে কম নজরদারি করা সাপ্লাই গেট, যেখানে প্রতিদিন মেলা কমিটির গাড়ি, খাবার ট্রাক আর ফুলের মালা, পুষ্প সরবরাহ ঢোকে। শাহানা হাত তুলে বলল, স্যার, ওরা সম্ভবত সাপ্লাই গেট দিয়ে বোমাটা ঢোকাবে, ফুলের আড়ালে মালার সরবরাহকারী সেজে। রাইট, তাই আমি চাই ইস্ট গেটটা আজ রাত থেকেই আমাদের সার্ভেলেন্সে থাকুক। ভেতরের প্রতিটি মালা, প্রতিটি ফুলের দোকান, সবকিছু যেন ক্রস চেক করা হয়। অনুরাধা ভার্মাকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে হবে, কারণ উনি হবেন আমাদের রাজসাক্ষী। এই অপারেশনের প্রধান লক্ষ্য দুটি: প্রথমত বিস্ফোরণ রোধ করা, দ্বিতীয়ত অনুরাধা দেবী ও তার মেয়েকে নিরাপদে উদ্ধার করা, এবং সর্বোপরি হর্ষাদ ও তার পুরো র্যাকেটটাকে ধ্বংস করা। কাল আমাদের দুটো অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। 1 অপারেশন শারুদ শিল্ড, আর 2 অপারেশন ব্লু ওয়েল। আমি টিমটাকে 4টে ভাগে ভাগ করে দিচ্ছি। টিম এ যাবে করুণাময়ী, সেখানে সকাল থেকেই কড়া পাহারার মধ্যে থাকবে সবকিছু। টিম বি যাবে আমার সাথে জগৎপল্লীতে। সন্ধ্যায় টিম সি থাকবে বিচালি ঘাট আর তার আশেপাশের সমস্ত এরিয়া ঘিরে। আর টিম ডি আমাদের স্পেশাল ফোর্স। আপাতকালীন সিচুয়েশনে ওনারা আমাদের কাজে আসবেন। কমিশনার সাহেব, এই অপারেশনে আপনাদের সকলের সহযোগিতা আমি চাই। আগামীকাল বেশ কয়েকজন বিশ্বস্ত অফিসারকে আমার টিমে রাখতে চাইছি। আমি গ্রুপকে এ, বি, সি এবং ডি ভাগে ভাগ করে দিলাম। প্রতিটি গ্রুপে কমপক্ষে 4 জন করে সদস্য রাখতেই হবে। এছাড়া গোটা শহরকে ঘিরে রাখতে হবে। অচেনা সন্দেহজনক কেউ শহরে যাতে প্রবেশ করতে না পারে সেটাও আমাদেরই দেখতে হবে। আর হ্যাঁ, হর্ষাদ মেহরাকে আমি জীবিত চাই। ওই এই খেলার মাস্টার মাইন্ড। ওর হাত ধরেই আমরা ZX এর কাছে পৌঁছতে পারবো। এই গোটা মিশনে আমরা সবাই তোমার পাশে আছি আবাহন, তুমি চিন্তা করো না, কাল সকালের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। ওকে, আমরা JRSC হেল্প নেব। মূলত ওরা কাল সকাল থেকেই জলপথে নজরদারি চালাবে। ওকে টিম, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমি এখানেই শেষ করছি। কাল ভোরে আবারও দেখা হচ্ছে সকলের সাথে। যুদ্ধের ময়দানে নামার সময় এসে গেছে। পরদিন সকাল 7টা নাগাদ নতুন অফিসারদের ডিপার্টমেন্টে নিয়ে আসেন কমিশনার। 12 জন নতুন অফিসার যুক্ত হয় এই মিশনে। আবাহন দল ভাগ করে দিতে থাকে। গ্রুপ এ এবং গ্রুপ বি থাকবে শারদ শিল্ড অপারেশনে, গ্রুপ সি ও গ্রুপ ডি থাকবে অপারেশন ব্লু ওয়েলে। অন্যদিকে আবাহনের চতুর্ভুজ টিম থাকবে জগৎপল্লী অপারেশনে। আবাহন বলতে শুরু করে, গ্রুপ এ অপারেশন শারদ শিল্ড, মেলা নিরাপত্তা, নর্থ গেট ও প্রধান প্রবেশপথ। ইনচার্জ ইন্সপেক্টর সায়ন রায়, বম্ব ডিসপোজাল বিশেষজ্ঞ, বহু আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত। সৌরভ মুখার্জি, স্নাইপার ও শুটার। মনীষা পাল, জনসমাগম নিয়ন্ত্রণ ও সন্দেহভাজনদের প্রোফাইলিং করার দায়িত্ব আপনার। অভিষেক ঘোষাল, আপনি থাকছেন মেটাল ডিটেকশন ও ব্যাগেজ স্ক্যানিং এর ইউনিটে, আপনি সেই ইউনিটের প্রধান। গ্রুপ বি সাব ইন্সপেক্টর অরিন্দম দত্ত, এই টিমটির দায়িত্ব আপনার উপরেই থাকছে। এর আগেও আপনি আন্ডারকভার এজেন্ট হিসেবে নানান স্টিং অপারেশন করেছেন, তাই এই গ্রুপের দায়িত্ব আপনার। অরিন্দম দত্ত আর প্রিয়াঙ্কা সেন, আপনারা কেমিক্যাল অ্যানালিসিস ও ফরেন্সিক টিমে থাকছেন। ফারহান শেখ ও তন্ময় বিশ্বাস, আপনারা থাকছেন মোবাইল পেট্রোলিং ও ড্রোন অ্যানালিসিস, ফেশিয়াল রেকগনিশন ও বায়োমেট্রিক ট্র্যাকিং অপারেটর হিসেবে। বাকি রয়েছে আর 2টি টিম,
যারা কাজ করবেন অপারেশন ব্লু ওয়েলের হয়ে। গ্রুপ সি, ইন্সপেক্টর দেবরাজ মুখার্জি, আপনি এই টিমটি লিড করবেন। জলপথ অভিযান ও নৌ নজরদারি করার দায়িত্ব থাকলো আপনার উপরে। এছাড়া থাকবেন দেবরাজ মুখার্জি, রিভার কমব্যাট ও ডক অপারেশন এক্সপার্ট। কৌশিক মণ্ডল, নৌ কমান্ডো, আন্ডার ওয়াটার এক্সপ্লোসিভ হ্যান্ডলিং করবেন আপনি। আর্য গুহ, ট্রাক ও লজিস্টিক সার্চ অপারেশন ইনচার্জ হিসেবে থাকছেন আপনি ও সুহানা আনোয়ার। এছাড়া আমাদের স্পেশাল ফোর্সে থাকছেন আমাদের ডিপার্টমেন্টের 3 জন দুদে অফিসার, অনিরুদ্ধ চক্রবর্তী কিউআরটি প্রধান, মৌসুমী ঘোষ সিসিটিভি ফিড ও লাইভ ডেটা বিশ্লেষক হিসেবে, অর্কদীপ সেন সাইবার ইন্টেলিজেন্স ও লোকেশন ট্রেসিং এক্সপার্ট। অন্যদিকে জগৎপল্লীতে আমার সাথে থাকবে আমার ফোর্স টিম চতুর্ভুজ। অল ক্লিয়ার গাইজ? ইয়েস স্যার। আপনাদের প্রত্যেকের কাছে ফাইল দেওয়া রয়েছে, তাতে সবকিছু লেখা আছে। সেই অনুযায়ী যে যার মতো কাজ শুরু করে দিন। এরপর যে যার কাজে বেরিয়ে যায়। দেবীপক্ষের শুরুতে এ যেন প্রকৃতই যুদ্ধের প্রস্তুতি। শাহানা, অমিতাভ, রঞ্জনা আর নাসির, আপনারা আমার কেবিনে আসুন। সকলে কেবিনে এলে আবাহন ওর নেক্সট প্ল্যানটা বলতে শুরু করে। পিচালি ঘাটে যেহেতু ট্রলি আসার কথা রাত 2টো নাগাদ, তার মানে জগৎপল্লী থেকে ওরা ওই 12টা বা 1টার মধ্যে বেরিয়ে পড়বে, আর আমাদেরকে ঠিক সেই সময়তেই ওদের ওপর অ্যাটাকটা করতে হবে। শাহানা, আপনি ইলেকট্রিক্যাল জ্যামার লাগানোর ব্যবস্থা করুন। জগৎপল্লীর চারপাশে সিগন্যাল ব্লক করতে হবে, যাতে ধরা পড়ার পরে ওরা কোনোভাবেই সেই খবর অন্যত্র ওরা পাঠাতে না পারে। কিন্তু স্যার, ট্রাক সঠিক সময়ের মধ্যে ঘাটে গিয়ে না পৌঁছলে ওদের তো এমনি সন্দেহ হবে। কে বলেছে ট্রাক ঘাটে পৌঁছবে না? সঠিক সময়ে ট্রাক ঘাটে পৌঁছবে, আর তারপরেই তো আসল খেলা জমবে। বাকিরা একে অপরের দিকে তাকায় বিস্ময়ের সাথে। সকাল 11টা, করুণাময়ী, সল্টলেক। মেলার মাঠ ধীরে ধীরে জেগে উঠছে। এক এক করে স্টলগুলি খুলতে শুরু করেছে। কেউ কেউ নিজের দোকানের সামনে ঝাড়ু দিচ্ছে, তো কেউ জল ছড়াচ্ছে, আর কেউ কেউ নিজেদের দোকান সাজাতে ব্যস্ত। ফুড কোর্টগুলি থেকে মশলার তীক্ষ্ণ সুবাস ভেসে আসছে। নর্থ গেটের ওপরে বড় হরফে লেখা KM09 লর্ড। ইন্সপেক্টর সায়ন রায় হেডসেট ঠিক করতে করতে বললেন, গ্রুপে স্ট্যাটিক পোস্ট টেক ওভার। ডিপোজাল ইউনিট কিন্তু লোকচক্ষুর আড়ালে থাকবে। ওপেন ভিজুয়াল রাখার কোনো দরকার নেই। মনীষা, প্রোফাইল টিম চালু করো। মনীষা পাল আশেপাশে ঘুরে দেখছিলেন। খুব বেশি ভিড় নেই, হাতে গোনা মানুষজন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আশেপাশে তাকিয়ে ছোট্ট টিমকে ব্রিফ করল। এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়েনি, তবে বেলা যত বাড়বে ভিড়ও বাড়তে শুরু করবে। আজ আবার মির্চি বাংলার পক্ষ থেকে মেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ভয়েস আর্টিস্ট, সাউন্ড ডিজাইনার, রাইটার সকলেই আসতে পারেন। সেই সময় মেলাতে যথেষ্ট ভিড় হবে, ফলে প্রত্যেককে স্ক্যানিং করে তবেই প্রবেশ করতে দেবে মেলায়। অভিষেক ঘোষাল স্ক্যানিং ইউনিট থেকে ওয়াকি টকিতে জবাব দিলেন, হ্যাঁ, বেবি স্ট্রোলারও স্ক্যান হবে, কেউ ছাড় পাবে না। উঁচু অডিটোরিয়ামের কংক্রিট কার্নিশে বসে সৌরভ মুখার্জি, স্নাইপার, অপটিক চেক করলো সে। নর্থ ওয়েস্ট ইজ ক্লিয়ার, রুটটা মুভমেন্ট 0, সেক্টর কভারেজ 120 ডিগ্রি, ওভার। বেলা বাড়তেই গ্রুপ বি ইস্ট গেটের সাপ্লাই করিডোরের দায়িত্ব নিল, যেখান দিয়ে মালা, খাবার, সাজসজ্জার ট্রাক ঢোকে। সাব ইন্সপেক্টর অরিন্দম দত্ত চুপচাপ গেটের পেছনে ফিল্টার লাইন বসায়। ভেন্ডার লিস্ট, ক্রস চেক, সিগনেচার ম্যাচ, সিল যাচাই করতে থাকেন। প্রিয়াঙ্কা সেন ইনোজ ডিটেক্টর রিডিং দেখছে। মুখ নিচু করে বললেন, কিছুই অ্যালার্মিং নেই, বাট ফ্রেশ ফ্লেয়ার কার্গোতে একটুও মেটালিক সিগনেচার থাকা উচিত নয়। র্যান্ডম স্যাম্পলিং বাড়াচ্ছি। ড্রোন অপারেটর ফারহান শেখ কন্ট্রোলার তুলল, বলল, ব্রাভো টু এবং পেন্স লাইন থেকে 30 মিটার ওপরে সার্কিটে যাচ্ছি। তন্ময়, ফেস রেক ফিট কি অন? তন্ময় বিশ্বাস ভ্যানে বসে মনিটর ঘুরিয়ে অন। লোকাল ব্ল্যাকলিস্ট, ওয়ারেন্ট ওয়াচার, পূর্বের ঘটনাগুলো ক্যামেরা গ্র্যাব করবে, সব কিছু সব মার্জড আছে। যে কোনো হিট হলেই সাথে সাথে পুশ করব। গেটের সামনে একটা ফুল সরবরাহের মিনি ট্রাক থামল। কমিটি সিল আছে, তাড়াতাড়ি ঢুকতে হবে, না হলে মালগুলো শুকিয়ে যাবে স্যার। অরিন্দম সিলের ওপর আঙুল বোলায়, ঠান্ডা গলায় বলে, নাম কি? কোন রুট ধরে এসছো?
সব ইনফরমেশনগুলো আগে দাও, এরপর ঢুকতে দিচ্ছি। ড্রাইভার এক টুকরো কাগজ এগিয়ে দিল। অভিষেক ট্রে স্ক্যান করে। প্রিয়াঙ্কা র্যান্ডম কার্ড স্যাম্পল নিল। ক্লিয়ার, কিন্তু ভ্যানের ভিতরের ফ্যালো বক্সটা খুলে দেখাবে। ড্রাইভারটা একটু থমকালেও খুলে দেখালো। ভেতরে শুধু স্টিং আর প্লাস্টিকের প্যাক রয়েছে, সবই নর্মাল। ঠিক আছে, এগিয়ে যাও। সকাল 9:40, গার্ডেন রিচ, বিচালি ঘাট ও শ্যামনগর করিডোর। হাটবার নাজিরগঞ্জ থেকে প্রচুর পরিমাণ যাত্রীবাহী লঞ্চ এসে ভিড় করেছে ঘাটে। রাস্তার দুপাশে জামা কাপড়, সাজগোছের জিনিসপত্রের দোকান, ফুটপাতের ধারে ভিড় গিজগিজ করছে। সাথে রয়েছে যানজট, হই হট্টগোল। দুর্গাপুজোর আগে শেষ হাট বাজার। ভিড় যে মাত্রা ছাড়া হবে তা বলার অপেক্ষা রাখে না। কৌশিক মণ্ডল, নৌ কমান্ড, রিভার ল্যান্ডিংয়ের নিচে বয়া চেক করলেন। গার্ডেন রিচের হেড অফিসারের মধ্য দিয়েই ফোর্স গোটা বিষয়টা পরিচালনা করছে। হ্যালো চেক, কমান্ডো কৌশিক মণ্ডল দিস সাইড। ডক পাইলটের নিচে কোনো ক্যাশ নেই, লাইন ক্লিন। ট্র্যাকার যদি বসায়ও তাহলে তা ভাটার সময়তেই বসাতে হবে। ওকে ডান। 1:35 তাহলে ভাটা পড়ছে, তখনই আমরা যা করার করব। ওভার অ্যান্ড আউট। অন্যদিকে আর্য গুহ ও সুহানা আনোয়ার লজিস্টিক টিম নিয়ে শ্যামনগর বর্ডার রোড স্কাউট করছে। ট্রাক পার্কিং, ধান্য গোদাম, কোল্ড স্টোর সব জায়গায় সিভিল ইনফর্মড আছে, কিন্তু কেউ জানে না কোন ট্রাকে সত্যি চোরাই অস্ত্রগুলো আসবে। লোকাল পুলিশকে কভার স্টোরি দেওয়া আছে, রুটিন মোটর ভেহিকল চেক করবে। বিচালিঘাট থেকে জলপথে বেশিরভাগ চোরা পাচার এই শ্যামনগর বর্ডার এরিয়া ধরেই হয়, তাই আমাদের এই অঞ্চলটা কভার করা উচিত। আবাহন স্যারের অর্ডার আছে, বাইরের কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। এই সিক্রেট মিশনে আমাদের সফল হতেই হবে। শ্যামনগর পোর্টে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে, তবে বাইরের কোনো লোকের পক্ষে এই নজরদারি বোঝা সম্ভব নয়। পোর্টের আশেপাশে ভিখারির ছদ্মবেশে আমাদের লোকেরা ঘুরে বেড়াচ্ছে। সময় যত এগোচ্ছে উত্তেজনার পারদ যেন ততই বেড়ে চলেছে। কন্ট্রোল রুমে মৌসুমী ঘোষের সামনে 10-12টা স্ক্রিন মেলা। হাট, হাইওয়ে, টোল, ফ্লাইওভার সব ফিড একসাথে চলছে। মাঝে মাঝে আবাহন এসে সবটা পর্যবেক্ষণ করে যাচ্ছে। লাইভ ফিড স্টেবল স্যার, এখনো পর্যন্ত কোনো রকম সন্দেহজনক কিছুই দেখা যায়নি। সেক্টর ট্যাগিং অন করাই আছে। বেলা বাড়ার সাথে সাথে সমস্যাও বাড়বে ম্যাডাম, এখন শুধু সন্ধ্যার অপেক্ষা। বাই দ্য ওয়ে, আমি আমার টিমকে নিয়ে কিছুক্ষণের মধ্যে জগৎপল্লীর উদ্দেশ্যে বেরিয়ে যাব। কন্ট্রোল রুমের সম্পূর্ণ দায়িত্বে থাকবেন আপনি ও অর্কদীপ সেন। ওকে স্যার, নো প্রবলেম। আমি আর মৌসুমী এদিকটা সামলে নেব। স্যার, কোনো সমস্যা হলেই আমাদের জানাবেন, স্পেশাল ফোর্স তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। সন্ধে 6:10, জগৎপল্লী দক্ষিণ প্রান্ত, পুরনো গোদামঘর এলাকা। সূর্য তখন প্রায় ডুবে গেছে। নদীর ধারে শিউলি গাছের ছায়া লম্বা হয়ে পড়েছে। দূরের ফ্যাক্টরির সাইরেন আর মাঝে মাঝে ভেসে আসা গরম হাওয়ায় কালির যান্ত্রিক গন্ধ। আলোর আধারির ঘেরা বিকেলের মধ্যেই আবাহন আর ওর গোটা টিম এসে পৌঁছেছে জগৎপল্লীতে, তবে ছদ্মবেশে। ওরা প্রত্যেকেই ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা অঞ্চল জুড়ে। তাছাড়া সাধারণ পোশাকে পুলিশ ফোর্স গোটা অঞ্চলটাকে সকাল থেকেই নিজেদের নজরদারির মধ্যেই রেখেছে। ইউনিটগুলোকে সতর্ক করা হচ্ছে, এই মুহূর্তে পাওয়া খবর অনুসারে ট্রাক ঢুকবে ঠিক 10:45 থেকে 11টার মধ্যে। এর আগে পুরো সেক্টর ব্লাইন্ড করতে হবে। ওভার অ্যান্ড আউট। নাসির একটি পুরনো ট্রান্সফরমার শেডের তালা ভেঙে ঢুকে পড়ে। স্যার, এই সাবস্টেনশন থেকে পুরো জগৎপল্লীর দক্ষিণ অংশে কারেন্ট সাপ্লাই করা হয়। জ্যামার ফিট এখানেই লাগাতে হবে। অমিতাভ তার ব্যাকপ্যাক খুলে কয়েকটা কালো কেস বের করল। ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি জ্যামার। প্রতিটা ইউনিটের রেঞ্জ 200 মিটারের মতো। 4 কোণে লাগালে পুরো এলাকা ডেড জোনে চলে যাবে। কোনো কল, জিপিএস, আরএফ কিছুই কাজ করবে না। ডু ইট ফাস্ট, আমাদের হাতে সময় খুব কম। সন্ধ্যে 7টা, জগৎপল্লী ফ্লাইওভার আন্ডারপাস। শাহানা রাস্তার সাধারণ ফেরিওয়ালার ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। ওর পেছনেই লুকিয়ে আছে ফোর্সের স্নাইপার। রঞ্জনা
পোর্ট এন্ট্রিতে ভিখারিনীর ছদ্মবেশে বসে ছেঁড়া গামছা দিয়ে হাত পা মুছছে। আসলে ওর কানে ইন এয়ার কাম সেট করা হয়েছে। নর্থ গেট ফেন্স লাইনের কাজ শুরু হয়ে গেছে। সিকিউরিটি পোস্টিং লোকচক্ষুর আড়ালে রয়েছে। ট্রাকগুলো এখানে ঢুকবে ঠিকই, কিন্তু বেরোতে পারবে না। গেটগুলো স্লো ক্লোজড করা থাকবে। সন্ধে 8:15। ইলেকট্রিক্যাল ব্লকিং সক্রিয়করণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নাসির ও অমিতাভ সাবস্টেশনের ভেতরে ব্যস্ত। তারের মধ্যে সার্কিট বসানো হচ্ছে। একে একে 4টে EFJ পয়েন্ট ফিট করা হলো। ডক পাইলার, ফ্লাইওভার বেস, মাটির রাস্তা এবং শ্যামনগর সংযোগ গেট অঞ্চলের মধ্যে। মেইন লাইন কাটছি না, ওরা যাতে কোনো মতেই আমাদের প্ল্যানিংটা ধরতে না পারে। ট্রাক ঢুকলেই আমরা কিল সুইচটা টিপব, আর তখনই এলাকাটা সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে পড়বে। সিগন্যাল ব্লক মানে বাইরের জগতের সাথে সমস্ত কন্ট্যাক্ট কেটে যাবে কয়েক ঘন্টার জন্য। পালানোর পথ বলতে ওদের কাছে এখন শুধু জলপথ, আর সেটাও আমরা ব্লক করে রেখেছি। ত্রিমুখী আক্রমণ বন্ধু, ত্রিমুখী আক্রমণ। কন্ট্রোল রুম আপডেট, মৌসুমি ঘোষ। স্যার, জগৎপল্লী সেক্টর ম্যাপিং ক্লিয়ার। লোকাল পুলিশের 2 পেট্রোল গাড়ি ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। এখন আর কোনো সিভিল ওয়াচ নেই, শুধু আমাদের ছদ্মবেশী ফোর্স ছড়িয়ে রয়েছে ওখানে। গুড। হারসাদের ট্রাক ঢুকবে দক্ষিণের মাঠ দিয়ে। বেরোবার রাস্তা হবে শ্যামনগর করিডোর। সেখানে ডামি ট্রাফিক ব্লক সেট করো। ওরা যেন ভাবে যে এসকেপ করা সম্ভব, কিন্তু বাস্তবে ওটাই হবে ওদের জন্য চোরাবালি। অন্যদিকে করুণাময়ী শারদ মেলা প্রাঙ্গণ। সময় রাত 8টা। মেলার মাঠ তখন রঙিন আলোয় আর কচি কাচাদের আনন্দে ঝলমল করছে। ফুডকোর্ট থেকে চাউমিন, মাটন কাবাব আর গরম জিলিপির সুগন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। হ্যান্ডক্রাফটের স্টলগুলোতে ভিড়। শিশুরা রঙিন বেলুন হাতে দাঁড়িয়ে তাদের মায়েদের সাথে, কিংবা বৃদ্ধরা গরম চায়ে চুমুক দিচ্ছে। দূরের মঞ্চে সাউন্ড চেক চলছে। মির্চি বাংলার অনুষ্ঠান শুরু হবে রাত 8:30টায়। কন্ট্রোল রুম করুণাময়ী। মৌসুমি ঘোষ স্ক্রিনে তাকিয়ে অন কল ইনস্ট্রাকশন দিচ্ছেন। লাইভ ফিডে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিকতা নেই। গ্রুপ A অ্যান্ড B পজিশন স্টেবল। ব্লাস্ট উইন্ডোর আগে অনুরাধা বার্মার আসার সময় হয়ে এসেছে। সকলে অ্যালার্ট থাকুন। গ্রুপ A, গেট সিকিউর করুন। ইনফ্লো খুব দ্রুত বাড়ছে। আজকে বাচ্চাদের আর্ট কম্পিটিশন শেষ হয়েছে, তাই পার্কিং প্রেশার ক্রমশই বাড়ছে। মনীষা, ইস্ট গেটের প্রোফাইলিং ফাস্ট করো। রাত 8:32। নর্থ গেট, করুণাময়ী মেলা। একটি হুইল চেয়ারে করে একজন বয়স্ক মহিলা, গায়ে শাল, মুখে সামান্য মাস্ক, চোখে চশমা লাগিয়ে আসছেন। তার পাশে এক তরুণ সেবিকা। সেবিকা গার্ডকে বলল, ওনার পাটা ঠিক নেই, এই যে পাস আমাদের কাছে। পাশে স্পেশাল সিল আর ছবি। গার্ড অনুমতি দিল। কেউ খেয়াল করলো না এই মহিলা আর কেউ নন, অনুরাধা বার্মা। তার চশমার গ্লাসে মাইক্রো ক্যামেরা, আর তার শালের ভেতরেই বোমা ট্রিগার সার্কিট। রাত 8:40। মেলার মধ্যবর্তী করিডোর। মনীষা পাল দ্রুত পায়ে হেঁটে বেড়াচ্ছে গোটা মেলা প্রাঙ্গণ ধরে। হঠাৎ করেই একটা হুইল চেয়ারের সঙ্গে ধাক্কা লাগে মনীষা। কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে নেয় সে। আর একটু দেখে। মনীষা ওদের দিকে তাকিয়ে মনে মনে বলে, এ কি, এই রকম গরমের মধ্যে ওই মহিলা এইভাবে শাল জড়িয়ে কেন রেখেছেন গায়ে? আজব তো। কি ব্যাপারটা কি? এইভাবে খুঁটির মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, না যেতেও দেবেন? দেখছেন তো সাথে একটা অসুস্থ মানুষ আছে। ওনার কি হয়েছে? এইভাবে শাল জড়িয়ে রেখেছেন কেন এই গরমে? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? রাস্তাটা ছাড়ুন তো, যত সব বাওয়াল। মনীষা হুইল চেয়ারে বসা বৃদ্ধার চোখের দিকে তাকায়। ওই 2 চোখে যেন কি অদ্ভুত ব্যাকুলতা ছড়িয়ে রয়েছে। কিছু কি বলতে চাইছেন ওই মহিলা? মনীষাকে এক প্রকার ধাক্কা মেরেই ওই সেবিকা হুইল চেয়ারটা নিয়ে এগিয়ে যায়। মনীষার মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। সাথে সাথেই কন্ট্রোল রুমে কল করে সে। আচ্ছা, এই কিছুক্ষণ আগে একটি মেয়ে এক বয়স্ক মহিলাকে নিয়ে হুইল চেয়ারে করে মেলায় প্রবেশ করেছে। ওনাদের চেকিং ঠিক করে করা হয়েছিল? না ম্যাম, আসলে ওনাদের কাছে তো স্পেশাল পাস ছিল,
তাই আর বিশেষ। ওহ ড্যাম ইট! সাথে সাথে ড্রোন অপারেটর ফারহানের সাথে কন্ট্যাক্ট করে মনীষা। অফিসার, মেলার 4 নম্বর গেট দিয়ে এই মুহূর্তে একটা হুইল চেয়ার করে এক বৃদ্ধা মেলায় প্রবেশ করেছেন। ওনার সাথে একটা কম বয়সী মেয়েও রয়েছে। ওরা কোথায় যাচ্ছে সেটা এক্ষুনি দেখুন। আমার মনে হচ্ছে অনুরাধা বার্মা মেলায় ছদ্মবেশে প্রবেশ করে গেছেন। ড্রোন অপারেটর ফারহান কিছুক্ষণের মধ্যেই কনফার্ম করলো 82% আইডি ম্যাচ। অনুরাধা বার্মা, উনি পকেটে পাওয়ার সেল রেখেছেন। ভিড়ের মধ্যে প্রবেশ করে গেলে কিন্তু ওনাকে ধরতে মুশকিল হবে। প্রিয়াঙ্কা সেন ভিড়ের মধ্যে কানে হেডসেটে বলতে থাকেন, আমি ফলো করছি। ওনার সাথে যে মেয়েটি রয়েছে সে বারবার কিন্তু মেঝেতে নিজের পা চাপছে। হয়তো এটা ওদের কোনো সাইলেন্ট সিগন্যাল। এই একদম চালাকি করার চেষ্টা করবি না, বুঝেছিস? একদম চুপচাপ বসে থাকবি। তোকে স্টেজের কাছে রেখে আসবো। আর জানিসই তো, আমাদের কথা না শুনলে তোর আর তোর মেয়ের কি পরিণতি হবে। না না, আমি কিচ্ছু করব না। আমার মেয়েকে শুধু তোমরা মুক্তি দাও। তোমরা যা যা বলেছো তাই তো আমি করেছি আর করছিও। আমি জানি আমার বডিতে যে বোমটা তোমরা ফিট করে রেখেছো যে কোনো মুহূর্তে ওটা ব্লাস্ট করতে পারে। আমি তো শেষ হয়েই যাব, কিন্তু আমার মেয়েটা অন্তত বাঁচুক। বাঁচবে বাঁচবে। তুই তোর কথা রাখ, আমরা আমাদের কথা ঠিক রাখবো। তোর বর যে কাজটা আমাদের সাথে করেছিল তার প্রায়শ্চিত্ত যে তোকেই করতে হবে। রাত 8:20, ইস্ট করিডোর ব্যাক স্টেজের পথ। অর্কদীপ সেন কন্ট্রোলে কড়া নির্দেশ দিলেন, গ্রুপে ইস্ট গেট লক করো। আর শোনো, এমনভাবেই করবে যাতে পাবলিকের মধ্যে অহেতুক উত্তেজনা না ছড়িয়ে পড়ে, বুঝতে পারলে? গ্রুপ বি, সাধারণ পোশাকে করিডোর কভার করো। ব্লাস্ট উইন্ডো শুরু হবে 8:57 থেকে। 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না আমাদের। ঠিক 9টা থেকে মির্চির অনুষ্ঠান শুরু হচ্ছে। ওরা ওই সময়টাকেই কাজে লাগাবে। অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবে এই অনুষ্ঠানে। প্রচুর মানুষের ভিড় জমবে কিন্তু বেলায়। এতজন মানুষের জীবন আমাদের বাঁচাতেই হবে। বোমা কোথায় বসানো হতে পারে সেটা এখনও আমরা জানি না। যদি ট্রিগার হ্যান্ড হেল্ড হয় তাহলেই সর্বনাশ। আবার ওরা অনুরাধাকে হিউম্যান বোম হিসেবে ইউজও করতে পারে। কোনো কিছুই বলা যাচ্ছে না। হুইল চেয়ারটা ধীরে ধীরে এগিয়ে চলেছে স্টেজের দিকে। মেলায় কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশেপাশে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এবং এরই মধ্যে এক এক করে শিল্পীরাও উপস্থিত হচ্ছেন। রাত 8:30, স্টেজের আড়ালে। অনুরাধাকে স্টেজ থেকে কিছুটা দূরত্বে রেখে ওই মেয়েটি চলে যেতে উদ্যত হলেই মনীষা এসে মেয়েটির হাত শক্ত করে চেপে ধরে। কি মামুনি, কোথায় পালাচ্ছ অসুস্থ রোগীকে ফেলে? এ কি আপনি এখানে? কি দরকারটা কি আপনার? আপনি তখন থেকে আমাদের পেছনে পড়ে রয়েছেন, ব্যাপারটা কি বলুন তো? একদম গলা উঁচু করে আমার সাথে কথা বলবি না, বুঝতে পেরেছিস? কি ভেবেছিস আমরা সবাই খাসে মুখ দিয়ে চলি, তাই না? এই মেলায় তোরা যে বোম ব্লাস্ট ঘটানোর জন্য এসেছিস সেটা আমরা ধরতে পারবো না ভেবেছিস, তাই না? কি সব আবল তাবল বলছেন? হ্যাঁ, তুমি চলো এখান থেকে। হুইল চেয়ারটা নিয়ে পেছন ফিরে পালাতে গেলে মনীষা ঠাঁটিয়ে চড় মারে মেয়েটিকে। মেয়েটি মাটিতে ছিটকে পড়তেই ফোর্স এসে মেয়েটিকে আটক করে। এসবের মধ্যে অফিসার প্রিয়াঙ্কাও এসে উপস্থিত হয়েছে। প্রফেসর ভার্মা, আপনি বোমটা কোথায় রেখেছেন বলুন, এক্ষুনি বলুন সত্যিটা কি। আপনাদের কিন্তু আর পালানোর কোনো পথ খোলা নেই। গোটা পুলিশ ফোর্স কিন্তু মেলাটাকে ঘিরে ফেলেছে। আপনারা ধরা পড়ে গেছেন। এবার বলে ফেলুন বোমটা কোথায়, বলুন কোথায়। আপনারা সবাই চলে যান, চলে যান এখান থেকে। আমার হাতে আর বেশি সময় নেই। এই কাজটা করতে না পারলে ওরা আমার মেয়েকে শেষ করে দেবে। আপনারা বোঝার চেষ্টা করুন। আর আপনি সত্যিটা না বললে আমাদের সাথে সাথে আপনিও কিন্তু শেষ হয়ে যাবেন ম্যাডাম। আপনার স্বামী সারাটা জীবন ধরে এই দেশকে রক্ষা করে গেছেন, আর ওনার স্ত্রী হয়ে আপনি শুধুমাত্র নিজের মেয়ের কথা ভাবছেন। আপনি কি বুঝতে পারছেন না এই ব্লাস্টটা হলে কত নিরীহ মানুষের প্রাণ চলে যাবে এক মুহূর্তের মধ্যে? এই কলকাতা যে শ্মশানে রূপান্তরিত হবে। আমি হাত জোর করছি ম্যাডাম, আপনি সত্যিটা বলুন। আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমরা বাঁচাবো আপনার মেয়েকে। অনুরাধা নিজের গায়ে জড়ানো শালটা খুলে দেয়। ওখানে উপস্থিত সকলেই প্রায় কেঁপে ওঠে। অনুরাধাকে হিউম্যান বোম হিসাবে ব্যবহার করেছে হর্ষদ মেহরা।
অনুরাধার কোমরে বাঁধা রয়েছে টাইম বোমটি। ও মাই গড! রাত 8:50। চরম চাপ উত্তেজনা ছাড়িয়ে পড়েছে সবার মধ্যে, চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে মেলার মধ্যে। ডিসপোজাল টিম, অডিও আমার চালু করো, ওয়্যারলেস সিগন্যাল ব্লক করো যাতে বাইরে মেহেরার কাছে খবর না যায়, আর এই মুহূর্তে টিমকে স্টেজের কাছে পাঠান। হাতে আর বেশি সময় নেই আমাদের, আর মাত্র 10 মিনিট। 8:55, শেষ মুহূর্ত। পারবি না, তোরা কিচ্ছু করতে পারবি না। মরবে, সবাই মরবে, কাফেরের রাজ্য ধ্বংস হবে। কিছুক্ষণের মধ্যেই ডিসপোজাল টিম এসে পৌঁছায়। চারিদিকে রুদ্ধশ্বাস পরিবেশ। নিঃশ্বাস রুদ্ধ করে সায়ন রায় বোমটা ডিঅ্যাক্টিভেট করেন। 8:59, 58 সেকেন্ড। 8:59, 59 সেকেন্ড। ক্লিক করে বোমটার মধ্যে জ্বলতে থাকা লাল নীল আলোগুলো নিভে যায় সাথে সাথে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। বোমাটা নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে, আর ভয় নেই। আমরা সকলে এখন নিরাপদ। গোটা শহর বাঁচল অল্পের জন্য। অনুরাধা ম্যাডাম, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি আপনাদের সাথে যেতে প্রস্তুত অফিসার। নিজের সন্তানকে বাঁচানোর জন্য আমি যে অন্যায় করেছি তার ক্ষমা হয় না। আপনারা যে শাস্তি আমাকে দেবেন আমি তা বিনা বাক্য ব্যয়ে মাথার পেতে নেব। ওকে নিয়ে যাও। রাত 9:05। মেলাটা বাঁচলো, হাজার হাজার মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারলাম, কিন্তু এই গল্পের শেষ অধ্যায় এখনো অসমাপ্ত। জগৎপল্লী থেকে সিগন্যাল এসছে, আবাহন স্যার খেলা শুরু করে দিয়েছেন। চাঁদের আলোর ছায়া নেমেছে জগৎপল্লীতে। অমিতাভ রেডিওতে জানালো আবাহনকে একে একে সমস্ত জ্যামার ইউনিট আর্মোড মোডে চলে গেছে স্যার। সব সেক্টর গ্রিন। ট্রাকগুলো ঢোকার মিনিট 10 আগে অ্যাক্টিভেট করব, তারপরেই বাইরের সাথে কোনো যোগাযোগ থাকবে না। টাইম ম্যাচ করছে, ওই লাইন ধরেই আসবে ট্র্যাকটা। অফিসার নন্দিনী, আপনি রেডি? রাস্তার এক কোণে কালো ভ্যানের মধ্যে বসা টেক রোবোটিক এক্সপার্ট নন্দিনী তার ল্যাপটপে সবুজ লাইট অন করে। ইয়েস স্যার, ডিভাইস রেডি রয়েছে, গাড়িটা শুধু আসার অপেক্ষা। ধীরে ধীরে সময় এগোচ্ছে। রাত 9:20। সকলে প্রস্তুত। ফোর্স নিঃশব্দে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সাধারণ মানুষকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে সব স্বাভাবিক। দোকান, চায়ের স্টল, ভ্যান সবকিছুই আগের মতন চলাচল করছে, কিন্তু সকলেই আসলে আন্ডার কভার ইউনিটের এজেন্ট। রাত 9:53। ট্রাকের আলো দেখা গেল দূরে। সাউন্ড সেন্সর কাঁপতে শুরু করলো। নাসির আঙুল রাখলো জ্যামার সুইচে। স্যার ওরা আসছে স্যার। আবাহন দূরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, মিশন শারদ শিল্ড স্টার্টস নাও। রাস্তার দুপাশে গাঢ় অন্ধকারের মাঝ দিয়ে হেডলাইটের আলো এসে পড়ছে রাস্তার মাঝ বরাবর। মাঝে মাঝে কুকুরের ডাকে নির্জনতা ভাঙছে। দূর থেকে ট্রাকের ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে। দুটো ফাঁকা ট্রাক একে একে এগিয়ে আসছে জগৎপল্লী দক্ষিণের মাঠের দিকে। অল ইউনিটস রেডি? নন্দিনী, মাইক্রো ট্যাগ লাগানোর সময় এসেছে। নন্দিনী তার কম্পিউটারের সাথে অ্যাড করা একটি ডিভাইসের সবুজ সুইচটি প্রেস করে। রেডি টু লঞ্চ স্যার। মাইক্রোবট সিরিজের ব্ল্যাক হক 10, সাইজ 2.5 সেন্টিমিটারের মতো। ম্যাগনেটিক অ্যাডিশন অন করা রয়েছে। ম্যাগনেটিক এফেক্ট থাকার জন্য আমাদের এই মাইক্রো রোবটটি সহজেই ওদের ট্র্যাকে আটকে যেতে পারবে। একটা ছোট্ট ডিভাইস, অনেকটা মাছির মতো, সেটি ড্রোন থেকে এসে নেমে চুম্বকের মতো লেগে গেল ট্রাকের চেসিসে। দুটি ট্রাকেই। ট্র্যাকিং লাইভ অন স্যার। জিপিএসেও রেকর্ডিং মোড অন করা রয়েছে। অডিও ভিডিও পরিষ্কার, সমস্ত কিছু কিন্তু আমাদের কন্ট্রোল রুমে পৌঁছে যাচ্ছে। ট্রাকগুলো একে একে বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকে যায় একটি পুরনো কারখানার মধ্যে। বহুদিন ধরেই সেটা বন্ধ ছিল। লতা পাতা ঘিরে রেখেছে চারিদিক থেকে, সহজে কারুর চোখে পড়ে না। আর এই ধ্বংসস্তূপের মধ্যেই গড়ে উঠেছে হর্ষদ মেহরার আন্ডারগ্রাউন্ড অস্ত্রাগার। দুটি ট্রাক থেকে নেমে আসে 4 জন। ওরা প্রবেশ করে
ওই ভাঙা কারখানাটির মধ্যে সাথে ওই মাইক্রো রোবটও সবার চোখের অলক্ষ্যে। ভেতরে কারখানার মতো সেট আপ টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অ্যাস্টেল রাইফেল, বুলেট, গ্রেনেড আর টেবিলের এক কোণে বড় সড়ো রকেট লঞ্চারের অংশ। বাতাসে লেগে আছে বারুদের গন্ধ, আর একটি চেয়ারে বেঁধে রাখা রয়েছে একটি বাচ্চা মেয়েকে। অফিসার সেন, ওদের গোডাউনের মধ্যেই বীরেন্দ্র বর্মা মেয়েটাকে আটক করে রাখা হয়েছে। খুব সাবধানে আপনাদের এগিয়ে যেতে হবে। বাচ্চাটির যেন কোনো ক্ষতি না হয়, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ডোন্ট ওয়ারি, আমি আছি। আবাহন সেন থাকতে ওই বাচ্চাটার কোনো বিপদ হবে না। অন্যদিকে হর্ষদ মেহরার 2 সহকারী বাক্স খুলে অস্ত্র সাজাচ্ছে। তাদের মধ্যে রয়েছে আবাহনের পরিচিত একজন। ল্যাপটপে দেখা যাচ্ছে শহরের মানচিত্র, আর সেইখানে লাল বিন্দু দিয়ে মার্ক করা কয়েকটা ডেলিভারি রুট। মাঝখানে একটা বিশাল টেবিলে একটা ব্লুপ্রিন্ট ছড়িয়ে রাখা। একটা নতুন ধ্বংসাত্মক অস্ত্র তৈরি হচ্ছে এই অস্ত্রাগারেই। এই মালগুলো তাড়াতাড়ি ব্যাক কর, বস নিজে আসবেন মালগুলো নিতে। জলদি কর, জলদি। আর হ্যাঁ, আর ওই মেয়েটাকেও গাড়িতে তুলে দিতে হবে। ওর মাটা তো মনে হয় এতক্ষণে বোম ব্লাস্ট হয়ে মরেই গেছে। এই বাচ্চা মেয়ে একা একা কি বা করবে? বস ওটাকে নিয়ে সোজা আফগানিস্তানে পাঠিয়ে দেবে। তারপর তো মজাই মজা। কিন্তু নূর ভাই, সারা শহরে কড়া পাহারা বসেছে শুনলাম। এর মধ্যে মাল ডেলিভারি দিতে গিয়ে যদি কোনো বিপদ হয়, যদি পুলিশে ধরে, তখন কি হবে? আর কিছুদিন আগে যারা তোমার বাড়িতে এসেছিল খোঁজ খবর নিতে, ওরা যদি একবার এখানের হদিস পায়, তাহলে আমরা সবাই শেষ। ওরা যাই করুক, এই জায়গাটাকে নিজেদের ধর্তব্যের মধ্যে ধরবে না। ট্র্যাকগুলো অন্য রুট ধরে পৌঁছে যাবে গার্ডেন রিচে। বাকিটা বস আর সুলাইমান ভাই সব ব্যবস্থা করেই রেখেছে। গুদামের পেছনের টানেলে লুকিয়ে রয়েছে আবাহন ও তার টিম। সবাই শুনুন, ওরা যখন লোডিং শুরু করবে তখন আমরা অ্যাটাক করব। তবে খুব সাবধান, বাচ্চা মেয়েটির যেন কোনো কিছু না হয়। শাহানা, আপনি ততক্ষণে বাচ্চাটিকে উদ্ধার করে পিছনের ওই রাস্তাটা ধরে বেরিয়ে যাবেন, কেমন? সবাই নিজের নিজের পজিশন নিয়ে নিন, কুইক। স্যার, হর্ষদ মেহরা নিজে ঘাটে আসতে চলেছে। আমাদের টিম তো অলরেডি ওখানে আছে। ওদেরকে কি অ্যাটাকের পারমিশন প্রোভাইড করা হবে? একেবারেই না নাসির। হর্ষদ মেহরাকে হাতে নাতে ধরার এই সুবর্ণ সুযোগ আমি কিছুতেই মিস করতে পারবো না। আর ওনাদের পক্ষে হর্ষদ মেহরাকে ধরা খুব একটা সহজ হবে না। আপাতত আমরা এখনের কাজটাতে ফোকাস করি। ওকে, মুভ। ওকে স্যার। ফোর্স নিঃশব্দে পজিশন নিল। সাইলেন্সার লাগানো অস্ত্র প্রস্তুত। 2 অফিসার টানেল দিয়ে স্লাইড করে ঢুকে গেলেন। পরপর নিঃশব্দে কয়েকটা গুলি চলল। 2 গার্ডের মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ল। অডিও ফিডে শোনা যাচ্ছে মেহরার ডান হাত নূর বলছে, সব ট্র্যাক লোড করতে হবে। রাত 11টার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। একটা ট্র্যাক যাবে হাইওয়ে ধরে দিল্লির পথে, সেখান থেকে আরব সাগর পার হয়ে এই সমস্ত অস্ত্র পৌঁছে যাবে কাশ্মীরে। আরেকটি ট্র্যাক নিয়ে বেরোবো আমি গার্ডেন রিচের উদ্দেশ্যে। জলপথে এইগুলো পৌঁছাবে শ্যামপুর। তারপরই বর্ডার পেরিয়ে কাঁটাতারের বেড়ার আড়ালে এই সমস্ত চোরাই অস্ত্র পৌঁছে যাবে বাংলাদেশের নানান প্রান্তে। সন্ত্রাসবাদ এর সাম্রাজ্য ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। এতক্ষণে করুণাময়ীতে বোম ব্লাস্ট হয়ে গেছে, কিন্তু আমি না যে কেন এখনো পর্যন্ত খবর দিচ্ছে না কি জানি। আমার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না নূর ভাইয়া, কারোর সাথে কন্ট্যাক্টই করতে পারছি না। গোডাউনের মধ্যে উপস্থিত সকলের মধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। সকলের মুখে একই কথা, বাইরের কারোর সাথে তারা কন্ট্যাক্ট করতে পারছে। আহা, সবার ফোনে একসাথে নেটওয়ার্ক চলে গেছে। এটা কি করে সম্ভব? তাহলে কি? অজানা আতঙ্কে শিউরে ওঠে নূর। চিৎকার করে সে বলে, এই মুহূর্তে সকলে মালগুলো গাড়িতে তোলো, আমাদের সাথে ডবল গেম খেলা হচ্ছে। কন্ট্রোল রুমে বসে মৌসুমী ঘোষ চিৎকার করে উঠলেন, ওরা আমাদের প্ল্যান ধরে ফেলেছে, অ্যাকশন শুরু করুন স্যার। অ্যাটাক! আবাহন, তার টিম আর 10 জন পুলিশ অফিসার ঘিরে ফেলে গোটা গোডাউনটা। একই আপনারা এখানে এলেন কিভাবে? পালা পালা, সবাই পালা। কেউ পালানোর চেষ্টা করবে না, তাহলে এক্ষুনি সব কাটাকে মেরে শেষ করে দেবো। এই গোটা চত্বরটা কিন্তু আমরা ঘিরে ফেলেছি, পালানোর কোনো পথ নেই। নূর আর তার সঙ্গীরা পালাতে গেলে আবাহন ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। চরম ধস্তাধস্তি চলতে থাকে, সাথে আরও 3 দিক থেকে ফোর্স ঢুকে পড়ে। চোখের পলকে গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসবাদীরা সম্পূর্ণভাবে কনফিউজড হয়ে গেছে। ওরা ভাবতেও পারেনি ওদের নাকের ডগায় পুলিশ এত কিছু এত দ্রুতভাবে সলভ করতে পারবে।
অন্যদিকে সাহানা সোহালিয়াকে উদ্ধার করে পেছনের দরজা দিয়ে তাকে বের করে আনে নিরাপদ স্থানে। নূর মেহেরাকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। মেহেরাকে খবর দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই, সব ওয়েব ব্লকড। তোমাদের সব খেলা এখানেই শেষ। সময় রাত 11:45। গঙ্গার ধারের ঘাটটা প্রায় নির্জন। জলের ওপর চাঁদের রূপালী ম্লান আলো খেলা করছে। মাঝে মাঝে ঢেউয়ের ধাক্কায় নৌকার কুড়ি কাঠগুলো ঠক্কর খাচ্ছে ঘাটের পদানিতে। একটা ট্রাক এসে দাঁড়ালো ঘাটের পাশে। ড্রাইভারের সিটে আবাহনের ছদ্মবেশী 2 অফিসার। বাকিরা সাধারণ পুলিশ এসে পণ্য নামানোর প্রস্তুতি নিচ্ছে, যদিও সবটাই লোক দেখানো। ওয়্যারলেসে মৌসুমী ঘোষের কণ্ঠ শোনা গেল। অপারেশন ব্লু ভেল শুরুর জন্য সব ইউনিট প্রস্তুত। বোটটা রুটে ঢুকলেই খবর দেওয়া হবে। আবাহন ক্যাপ পরে, গলায় স্কার্ফ জড়িয়ে কাজ করছে বাকিদের সাথে। সময় রাত 12টা। দূর থেকে ইঞ্জিনের শব্দ ভেসে আসছে। কালো কুয়াশার চাদর ভেদ করে একটা বিশাল কার্গো বোর্ড ঘাটের দিকে এগিয়ে আসছে। বোর্ডে লাগানো লাইটগুলো ম্লান, কিন্তু ছায়ার মধ্যে হর্ষদ মেহরাকে চেনা যাচ্ছে। লম্বা কোট, মাথায় টুপি, হাতে স্যাটেলাইট ফোন। সে তার সঙ্গীদের জিজ্ঞেস করল, সব কিছু চেক করা হয়েছে? একজন গুন্ডা উত্তর দিল, সব কিছু ওকে আছে বস, এখানে সব ক্লিয়ার। ওই তো দেখা যাচ্ছে ঘাটে সবাই মাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বোটটি ঘাটে এসে লাগার সঙ্গে সঙ্গে আবাহনের সিগন্যাল। এক মুহূর্তে ঘাটের আলো নিভে গেল। চারিদিক থেকে হঠাৎ ফ্ল্যাশ। হঠাৎ করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল ডুবুরি টিম, আর ছাদ থেকে নামলো কমান্ডো ইউনিট। এসব কি হচ্ছে বস? আমাদেরকে ফাঁদে ফেলা হয়েছে মনে হচ্ছে। ফায়ার! হর্ষদের দলের লোকেরা গুলি চালাতে শুরু করে, কিন্তু সঙ্গে সঙ্গে বুলেট প্রুফ শিল্ড ফোর্স অগ্রসর হয় ওদের দিকে। আবাহনের টিমও গুলি বর্ষণ করতে শুরু করেছে। ওদের দলে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে। হর্ষদ পালাতে চাইলে অমিতাভ ওর হাতে গুলি করে। ওর হাতের ফোন ছিটকে পড়ে নদীতে। তোর খেলা শেষ হর্ষদ মেহরা। শহরের উৎসবকে তুই রক্তে রাঙিয়ে তুলতে চেয়েছিলিস, তাই তো? এখন যে তোর আর পালাবার কোনো পথ নেই। নিজের চারিপাশ একবার ভালো করে দেখ। কয়েকশো পুলিশ বাহিনী মিলে তোকে আর তোর এই জায়গাটাকে পুরোটাকে ঘিরে ফেলেছে। তোর পালানোর আর সত্যি কোনো উপায় নেই। তুমি কি ভাবছো এখানেই সব শেষ? এই নদীর জল অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়, আর আজ আমাকেও নিয়ে যাবে। আমাকে তুমি ধরতে পারবে না আবাহন সেন, পারবে না আমাকে ধরতে। আবাহনকে ধাক্কা মেরে অতর্কিতে বোর্ডের ধারে দাঁড়িয়ে থাকা হর্ষদ নদীতে ঝাঁপ দেয়। আর ঠিক তখনই মাইক্রোবটের লাইভ ফিড সক্রিয় হয়ে ওঠে। নদীতে বিশাল জাল ফেলা হয়। কন্ট্রোল রুম থেকে সিগন্যাল পাঠানো হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই হর্ষদকে জালে টেনে তোলা হয়। পাড়ে পড়ে মাছের মতো ছটফট করছে সে, কিন্তু চারপাশে বিএসএফের সৈনিকরা বন্দুক তাক করে রেখেছে তার ওপরে। সময় রাত 1:35। ঘাটে এখন আলো জ্বলে উঠেছে। বোট আটক করা হয়েছে। ইতিমধ্যে শ্যামপুকুর ঘাট থেকে আটক করা হয়েছে সুলেমান আনসারি আর তার গোটা দলকে। সমস্ত বেআইনি অস্ত্র এখন সরকারের দখলে। হর্ষদ হাত করা পড়া অবস্থায় রাগে ফুঁসছে। তুই ভেবেছিলিস করুণাময়ী শারদ উৎসবে বোম ব্লাস্ট ঘটিয়ে সারা শহরকে কাঁপিয়ে দিবি, দিয়ে পুলিশের ব্যস্ততার মাঝে এই পথ দিয়েই নিজের চোরাই অস্ত্রগুলোকে বিদেশ পাচার করবি, এই সন্ত্রাসবাদ ছড়াবি চারিদিকে, তাই তো? কিন্তু হর্ষদ, এখন কি হবে বলতো? হ্যাঁ, তোর এত প্ল্যান, এত ষড়যন্ত্র, সবকিছু তো চলে গেল। যে ধর্মকে তুই বিভেদের মূল অস্ত্র করে তুলতে চেয়েছিলিস, সেই ধর্ম, সেই উৎসব তোকে আমাদের হাতে ধরিয়ে দিল। না তুই পেরেছিস ব্লাস্ট করে সাধারণ মানুষের প্রাণ নিতে, আর না পেরেছিস এই চোরা পাচার চালাতে। এবার কি হবে তোর? তোর ওই ZX আসবে তোকে বাঁচাতে? এই খেলা এখানেই শেষ নয় আবাহন সেন। তুমি কি ভাবছো এই বোম ব্লাস্টে আটকে দিয়ে তুমি অনেক বড় তীর মেরে নিয়েছো, তাই না? কিন্তু এর থেকে আরো বড় কিছু ঘটবে আজ নয় কাল। এই শহর, এই দেশ, সব কিছু শেষ হবে।
হবেই হবে। এই শহরের বাচ্চা, এই চল একবার ডিপার্টমেন্টে, তারপর যে তোর কি অবস্থা করব সেটা তুই বুঝতে পারছিস না। সালা সন্ত্রাসবাদী। এই দেখ গাড়িতে তোল। কন্ট্রোল টু সব ইউনিট, অপারেশন সফল, মিশন শারদ শিল্ড সমাপ্ত। গঙ্গার ঢেউগুলো ততক্ষণে ক্লান্ত হয়ে আছড়ে পড়ছে ঘাটে। কাল রাতের টান টান উত্তেজনার পর শহর যেন আজ নতুন আলোয় জেগে উঠেছে। পাড়ায় পাড়ায় ঢাক বেজে উঠেছে। তবে সবকিছুর মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু বাঁচল শহর শরতের আবাহনের আগমনে। বড় বড় নিউজ চ্যানেলের ব্যানারে এটাই শিরোনাম। শহরকে সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করল অপারেশন শারদ শিল্ড। আবাহন সেন ও টিম চতুর্ভুজের দুর্দান্ত সাফল্যতে মুগ্ধ দেশবাসী। জগৎপল্লীর বেআইনি অস্ত্রাগার ধ্বংস ও গার্ডেন রিচে হর্ষদ মেহরা গ্রেফতার। প্রেস কনফারেন্স লালবাজার অডিটোরিয়াম। সামনের সারিতে মিডিয়ার মাইক্রোফোন আর ফ্ল্যাশের ঝলকানি। পেছনে অপারেশনের ফুটেজ স্ক্রিনে চলছে। ট্রাক আটক, বোমা নিষ্ক্রয়, হর্ষদের গ্রেপ্তার। পুলিশ কমিশনার ঘোষণা করলেন, অপারেশন শারদ শিল্ডে যারা জীবন বাজি রেখে শহরবাসীর প্রাণ বাঁচিয়েছেন তাদের আমরা কুর্নিশ জানাই। আবাহন সেন ও তার বিশেষ টাস্কফোর্স ছাড়া এই মিশনে জয়লাভ করা সম্ভব হতো না। হাততালির শব্দ ছড়িয়ে পড়েছে চারিদিকে। কমিশনার মঞ্চে আবাহনকে ডাকলেন। সবার নজর তার দিকে, কিন্তু সে আগের মতোই শান্ত, ধীর, স্থির। দর্শক আসনে নীলাঙ্কুর, নীরা আর বিট্টু। গর্বে ওদের বুক ভরে যাচ্ছে। আজ এই মানুষটা ওদের পরিবারের সদস্য বলে, কারোর দাদা তো কারোর মামা। আবাহনের হাতে মুখ্যমন্ত্রী স্মারক ফলক তুলে দিলেন। সোনালী অক্ষরে লেখা, বীরত্ব ও কর্তব্যনিষ্ঠার জন্য বিশেষ সম্মান, অপারেশন শারদ শিল্ড 2025। সবশেষে আবাহনকে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হলো। এই সম্মান আমার একার নয়, এই সম্মান আমার গোটা টিমের। আমার টিম চতুর্ভুজ। আমার পাশে না থাকলে এত বড় একটা মিশন সফল করা আমার পক্ষে সম্ভবই হতো না। আমাদের দেশ আমাদের শিখিয়েছে এক হতে, জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর নির্বিশেষে সকলকে আপন করতে। তাই যত বড়ই শত্রু আসুক না কেন, যতদিন আমরা একসাথে আছি, এক হয়ে আছি, ততদিন আমাদেরকে কেউ ভাঙতে পারবে না। তাই এই সাফল্য আমাদের সবার। জয় হিন্দ। মুম্বাই শহরের উপকষ্ঠ আরব সাগরের তীরে একটি অচেনা গুদামঘর। চোখে পড়ল আলো আধারিতে টেবিলের ওপর ছড়ানো ব্লুপ্রিন্ট, স্যাটেলাইট ইমেজ, বিদেশি মুদ্রা ও কয়েকটা সাদা গুঁড়োয় ভর্তি ছোট পাউচ। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল একটি মেসেজ, অপারেশন শারদ শিল্ড, টার্গেট লস্ট, প্ল্যান বি ইনিশিয়েট, কোড ZX।